টেটে বাংলা পেডাগজি থেকে যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসুক না কেন আজকের ক্লাসটি দেখার পর আপনি 100% প্রত্যেকটা প্রশ্নের আনসার আপনি কারেক্ট করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ক্লাসটা একটা ম্যারাথন ক্লাস হবে, একটা দীর্ঘ ক্লাস হবে। তো বাংলা পেডাগজি এমন একটা টপিক, যে টপিকে আপনি ত্রিপুরা টেট বলুন, সিটেট বলুন, কিংবা ঝাড়খণ্ড টেট বলুন, বা যে কোনো রাজ্যের টেট বলুন, প্যাডাগজির টপিক কিন্তু সেম রয়েছে। আমি সিলেবাস যেটা দেখেছিলাম বা দেখেছি, যেটা অফিসিয়াল সিলেবাস আপনাদের প্রকাশ পেয়েছে। তো আজকের ক্লাসটা ত্রিপুরা টেট আপনারা যা দিতে চলেছেন অসংখ্য গুরুত্বপূর্ণ গুলা প্যাডাগজি মিলিয়ে একসঙ্গে একটি ভিডিও আপনার জন্য প্রোভাইড করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, কনফিউশন হবেন না। এটা সম্পূর্ণ ত্রিপুরা টেটের জন্য আপনাদের সিলেবাসের ভিত্তিতে সম্পূর্ণ ভিডিওটা আমি তৈরি করেছি। তো তাই আজকের এই ম্যারাথন ক্লাসটা সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে 100% অল প্যাডাগজি, যে কোনো কোয়েশন আসুক না কেন প্যাডাগজি থেকে, আবার বলছি বাংলা ভাষায়, আপনারা আজকের ক্লাসটা দেখার পর 100% গ্যারেন্টি আপনারা প্রত্যেকটা প্রশ্নের আনসার সলভ করতে পারবেন। তো একটা ম্যারাথন ক্লাস হবে, একটু সময় যাবে, একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটা দেখার অনুরোধ থাকলো। তো চলুন দেরি না করে আমরা ক্লাসটা স্টার্ট করি। পাঠ্যপুস্তক হতে গেলে তার মধ্যে কি কি থাকা জরুরি বা দরকার, এই জিনিসগুলো আমাদের আসে। একটা গুড টেক্সট বুক হতে গেলে কি কি হতে হবে, বা টেক্সট বুক থেকে কি কি ধরনের প্রশ্ন আসে, এটা আমরা একটু দেখি। অ্যাজ পার দ্য মেন্টাল লিভ অফ লার্নার, অর্থাৎ টেক্সট বুকটা এমনভাবে হতে হবে যাতে করে ছাত্ররা এখান থেকে তার ছাত্রদের যে মানসিক যে স্তর আছে, এই ছাত্রদের মানসিক স্তরের উপর ভিত্তি করে যাতে টেক্সট বুকটা রচিত হয়। আজকে ছাত্রের মেন্টাল এজ, ধরে নিন ছাত্রের আজকে মেন্টাল এজ হচ্ছে 5 বছর, আর আপনি যদি তার মেন্টাল এজ 15 বছর অনুপাতে যদি আপনি একটা বই তৈরি করেন, তাহলে কিন্তু 5 বছরের বাচ্চাটা এই 15 বছরের বইয়ে কী লেখা আছে সেটা কিন্তু সে বুঝতে পারবে না বা শিখতে পারবে না। সুতরাং এই ক্ষেত্রে তার ক্ষেত্রে একটু কষ্টকর হয়ে দাঁড়াবে। সুতরাং এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। তারপর এটা একটা সাইকোলজিক্যাল হতে হবে, বইটা টেক্সট বুকটা সবসময় সাইকোলজিক্যাল হতে হবে। ল্যাঙ্গুয়েজ স্টাইল শুড বি সিম্পল, ক্লিয়ার, অরিজিনাল অ্যান্ড ফ্লুয়েন্ট। এই যে টেক্সট বুকের মধ্যে যে আমাদের ল্যাঙ্গুয়েজ, ভাষার যে শৈলী বা ভাষার যে স্টাইল, সেটা সবসময় সিম্পল থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে, অরিজিনাল থাকতে হবে, এবং সেটা একটা ফ্লুয়েন্ট থাকতে হবে। রিলেটেড টু রিয়েল লাইফ অফ এ লার্নার, একটা ছাত্রের বাস্তব জীবনের সঙ্গে এটা সঙ্গতিপূর্ণ বা কানেক্টেড বা রিলেট, এই ধরনের কিছুটা জিনিস থাকতে হবে যাতে করে সে জিনিসগুলো বুঝতে পারে। ঠিক আছে, টেক্সট বুকটা এমনভাবে হতে হবে। 1 নম্বর কি, টেক্সট বুকটা হতে হবে একটা ছাত্রের মানসিক স্তরের উপর ভিত্তি করে তৈরি করতে হবে। তারপর বইটা সাইকোলজিক্যাল বা মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে হতে হবে। তারপর বইয়ের যেটা ভাষা হতে হবে সেটা একদম সহজ সরল, অরিজিনাল এবং ফ্লুয়েন্ট হতে হবে, এবং সেটা বাস্তব জীবনের সঙ্গে রিলেটেড বা সম্পর্কিত হতে হবে ছাত্রের। তারপর দেখুন, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এটা ভাষা সম্বন্ধে কী কথা বলেছিল। এনইপি 2020 ভাষা সম্বন্ধে কিছু কথা বলেছিল। নো ল্যাঙ্গুয়েজ ইজ বিং ইম্পোজড, যে কোনো ভাষাকে যে জবরদস্তি করানো যাবে না, যে এই ভাষা তোমাকে শিখতেই হবে, এই ভাষাটা তোমাকে শিখতেই হবে, এই ধরনের কোনো কিছু বলা হয়নি বা জবরদস্তি বা রটানো হয়নি। মাদার টাং অর রিজনাল ল্যাঙ্গুয়েজ স্টিল গ্রেড 5, মাতৃভাষা বা তার আঞ্চলিক ভাষাটা তাকে ক্লাস 5 পর্যন্ত তার শিখতে হবে। মাতৃভাষা বলুন বা তার আঞ্চলিক ভাষা বলুন, এটা তার ক্লাস 5, যেটা আমরা গ্রেড 5 বলি, সেই গ্রেড 5 পর্যন্ত তাকে এটা শিখতে হবে। সংস্কৃত অ্যাজ অ্যান অপশনাল বাট অ্যাট অল লেভেল, সংস্কৃতটা হচ্ছে প্রত্যেকটা লেভেলে একটা অপশনাল সাবজেক্ট হিসাবে। ঠিক আছে, এটা একটা অপশনাল। এরপরে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, বা যেটা 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বলেছে বা 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বিষয়ে বলেছে, 3টা ভাষা, ত্রিভাষা নীতি যাকে বলা হয়, ত্রিভাষা নীতি। তারপর দেখুন কি বলেছে, মাল্টিলিঙ্গুয়াল ফ্লেক্সিবল ইজ স্টিল দ্য বেসিস অফ নিউ এনইপি 2020। এখানে মাল্টিলিঙ্গুয়ালদের ফ্লেক্সিবল দিতে হবে, এনইপি 2000 মাল্টিলিঙ্গুয়াল ফ্লেক্সিবল দিতে হবে। ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ ইজ প্রমোট, ভারতীয় যে সাংকেতিক ভাষারও কিন্তু প্রমোট করেছে। কে প্রমোট করেছে? এনইপি 2020। ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজ ইজ অল অ্যারাউন্ড আস, ভাষাটা আমাদের মধ্যে আছে, এটা ফ্যামিলিয়ার ওয়ার্ল্ড, ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট, এটা পেন রিচ এনভায়রনমেন্ট হতে হবে। ক্লাসরুম বা বালা, আমরা বালা দেখতে পাচ্ছি, ঠিক আছে, বালা বিভিন্ন স্কুলে বালা গ্রান্ট এসেছে,
25,000 10,000 করে ফান্ড এসেছে, স্কুলে কি করানো হতো না, স্কুলে দেওয়ালের মধ্যে এই যে পেন্টিং করানো হবে, দেওয়ালের মধ্যে কি করা হবে, ও আ ক খ ABCD নিউমারিক্স, তারপর অর্থাৎ স্কুলের যে দেওয়াল বা স্কুলের যে বিল্ডিং, এই বিল্ডিংয়ের মধ্যে কিন্তু এই লিটারেসি এবং নিউমারেসিগুলি খুব সুন্দরভাবে সুসজ্জিত বা অঙ্কিত বা মুদ্রিত অবস্থায় থাকবে, দ্যাট ইজ কল পেন রিচ এনভায়রনমেন্ট, এবং যেটাকে বলা বালা স্কিম। ল্যাঙ্গুয়েজ ইজ এ মিডিয়াম থ্রু হুইচ ওয়ান ক্যান এক্সপ্রেস হিজ আইডিয়াস থট অ্যান্ড ফিলিংস। ভাষাটা এমন একটা মাধ্যম হতে হবে যার মাধ্যমে যে কোনো কেউ তার আইডিয়া বলুন, তার চিন্তাধারা বা তার ফিলিং কী করতে পারে, সে এক্সপ্রেস করতে পারে। তারপর দেখুন ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের যে ফর্মগুলো আছে সেগুলো কি আমরা একটু দেখি। ওরাল ল্যাঙ্গুয়েজ, রিটেন ল্যাঙ্গুয়েজ এবং সাইন ল্যাঙ্গুয়েজ। এখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, যেমন ওরাল ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, রিটেন ল্যাঙ্গুয়েজ থাকতে পারে বা সাইন ল্যাঙ্গুয়েজ থাকতে পারে। ওরাল ল্যাঙ্গুয়েজ মানে বুঝতে পারছি যে ভাষাটা আমরা মুখে কথা বলি, আমরা যে কথা বলার যে ভাষা সেটাকে আমরা বলি ওরাল ল্যাঙ্গুয়েজ। রিটেন ল্যাঙ্গুয়েজ মানে যে ভাষায় আমরা লিখি, লেখাকে বলা হয় রিটেন ল্যাঙ্গুয়েজ। আর সাইন ল্যাঙ্গুয়েজ মানে সাংকেতিক ভাষা। তো সাংকেতিক ভাষা সম্বন্ধে পুরো ডিটেলসে আমরা জানবো, আমাদের আছে পিপিটিতে, টেনশনের ব্যাপার নেই। তো ক্রাইং ইজ অলসো কল্ড সাইন ল্যাঙ্গুয়েজ। ক্রাইং অর্থাৎ কান্নাকাটি, যে ক্রাইং, তো ক্রাইং করাকেও কিন্তু একটা সাইন ল্যাঙ্গুয়েজ বলা হয়। ক্রাইং ইজ অলসো কল্ড সাইন ল্যাঙ্গুয়েজ। ক্রাইংকেও কী বলা হয়, একটা সাইন ল্যাঙ্গুয়েজ বলা হয়, অর্থাৎ সাংকেতিক ভাষা। কান্না করাটা একটা সাংকেতিক ভাষা। রিটেন ল্যাঙ্গুয়েজ ইজ মোর স্টেবল আর ক্রেডিবল দেন অল ওরাল ল্যাঙ্গুয়েজ। একটা কথা, একটা বাস্তব সত্য, যে মুখের কথার কোনো দাম থাকে না, কিন্তু লিখিত কথার কিন্তু দাম থাকে। এই কথাই বলা হয়েছে দ্য রিটেন ল্যাঙ্গুয়েজ ইজ মোর স্টেবল। আপনি এবার আমাকে বললেন যে কোনো কিছু আমরা এগ্রিমেন্টের পেপার যখন করি, কোনো এগ্রিমেন্ট কিন্তু মৌখিক এগ্রিমেন্ট হয় না। জেনারেলি যদি রিটেন এগ্রিমেন্ট থাকে তাহলে কিন্তু ভালো হয়, কারণ মুখের এগ্রিমেন্ট থাকলে সেটা হয়তো কোনো এক সময় সবাই ভুলে যেতে পারে, কিন্তু যদি লিখিতভাবে থাকে তাহলে সেটা খুব সহজে ভুলা যান। এই কথা বলা হয়েছে যে রিটেন ল্যাঙ্গুয়েজ ইজ মোর স্টেবল দেন অল ওরাল ল্যাঙ্গুয়েজ। তারপর দেখুন স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের কিছু স্টেজ আছে। প্রথমে শিশুরা জন্মের পর থেকে তারা কান্না শুরু করে, দ্যাট ইজ কল্ড ক্রাইং। ঠিক আছে, ক্রাইংটা আপনি 2 থেকে 3 উইক বা 4 উইক 5 উইক ধরে নিতে পারেন জেনারেলি। তারপর কুইং মানে কি? কুইং হচ্ছে এক ধরনের যেটাকে বলা হয় স্বরধ্বনি। কুইং মানে আমরা বলতে পারি স্বরধ্বনি উচ্চারণ। ঠিক আছে, স্বরধ্বনি। এখানে তারা স্বরধ্বনি যেগুলো আছে সেগুলো তারা উচ্চারণ করবে। এটা তার হয় 6 সপ্তাহ বা 6 উইক। আর বেবলিং মানে বাংলায় বলা হবে কলধ্বনি। কলধ্বনি মানে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ কিছু মিশ্রিত ধ্বনি তারা উচ্চারণ করবে, যেটা সময় হচ্ছে অ্যাবাউট 6 মান্থ, যেমন বা, মা, এগুলা। তারপর হচ্ছে ওয়ান ওয়ার্ড স্টেজ। ওয়ান ওয়ার্ড স্টেজ মানে তারা একটা শব্দ বলতে পারবে, যেমন তারা বলছে দুধ। এটা হচ্ছে এই যে একটা শব্দ যেটা বলে যে সময়, এটাকে বলা হয় হলো ফ্রেজ। এটা মাথায় রাখবেন, এটাকে বলা হয় কি হলো ফ্রেজ। এটা কোন সময় হয়? এটা তার 1 বছর বয়সে হয়। 1 বছর বয়সে সে ওয়ান ওয়ার্ড স্টেজে আসে, এই সময় একটা শব্দ বলতে পারে, যেমন মিল্ক, এবং এই যে একটা শব্দ বলেছে এটাকে বলা হয় কি হলো ফ্রেজ। তারপর দেখুন 2 ওয়ার্ড স্টেজ, 2টা শব্দ তারা যখন বলতে পারে, এটা অ্যাবাউট 18 মাসে বলতে পারে, যেমন মা, পাপ্পা, বা যেটাকে বলা হয় টেলিগ্রাফিক স্পিচ যাকে বলা হয়, এই ধরনের। তারপর হচ্ছে লঙ্গার আটারেন্স, যে 2 থেকে 4 লং সেন্টেন্স আছে। যাই হোক, এইসব কিছু ব্যাপার কথা নেই। তো মেইন আমাদের এখান থেকে প্রশ্ন আসে যে কুইং, বেবলিং, ক্রাইং, এখান থেকে প্রশ্ন আসে, জিনিসটা দেখবেন। আর ভোকাবুলারি অ্যাকর্ডিং টু প্রফেসর স্মিথের মতে শিশুরা ভোকাবুলারি 1 বছরে তারা 2 ওয়ার্ড বিশিষ্ট তারা শব্দ তারা মনে রাখতে পারে, 2 বছরে তারা 272টা ওয়ার্ড মনে রাখতে পারে, 3 বছরে তারা 900 ওয়ার্ড মনে রাখতে পারে, 4 বছরে 1600+ ওয়ার্ডস তারা মনে রাখতে পারে, 5 বছরে তারা 2072+ ওয়ার্ডস মনে রাখতে পারে। তো এটা আপনার অপশন দেখে এখানে এলিমিনেট করবেন। এখানে 900 দেওয়া আছে 3 বছরে, পরীক্ষা হয়তো বা 950 বা 945 এই ধরনের কিছু একটা আপনারা যদি দেখতে পান, তাহলে অ্যাকর্ডিং টু দিস অপশন আপনার এইগুলাকে এলিমিনেট করে আপনারা কারেক্ট অ্যান্সার করতে পারবেন। এবার দেখুন প্যারাফ্রাইজিং মানে হচ্ছে মিনস ফর্মুলেটিং সামওয়ান এলস আইডিয়াস ইন ইয়ার ওন ওয়ার্ডস। আপনি নিজে থেকে কিছু একটা যখন বানাচ্ছেন সেটাকে বলা হয়
প্যারাফ্রাইজিং। যেমন দেখুন নোট টেকিং, এখানে দুটো কথা বলতে পারি, একটা হচ্ছে নোট টেকিং, একটা হচ্ছে নোট মেকিং। নোট টেকিংটা কিন্তু নোট টেকিং মানে নোট নেওয়া মানে ডাইরেক্ট মেথড। যেমনভাবে নোট টেকিং মানে আমি বোর্ডে লেখাচ্ছি, তো লেখাতে লেখাতে ক্লাসে যা লেখানো হয়েছে বোঝানো হচ্ছে সেগুলা যদি ঠিকঠাকভাবে আমি যা ক্লাসে বুঝালাম একদম সেম টু সেম সে যদি কপি পেস্ট করে তাহলে সেটা হবে নোট টেকিং। আর আমি সম্পূর্ণ ক্লাসটা তাকে আমি বুঝিয়ে দিলাম, বুঝানোর পরে সে নিজে থেকে নিজে কিছু একটা বানানোর চেষ্টা করলো, নিজে থেকে নিজে কিছুটা সে নিজেও এখানে অ্যাড করলো, অ্যাড করে যে জিনিসটাকে সংযুক্ত করলো তার মতো করে সে বানালো, জিনিসটাকে বোঝার চেষ্টা করলো, দ্যাট ইজ কল নোট মেকিং। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে নোট টেকিং পজিটিভ ওয়ার্ড হয় এবং নোট মেকিং পজিটিভ এবং নোট টেকিংটা কপি পেস্টের করুন সেটা নেগেটিভ ওয়ার্ড হয়। সেটা অপশন দেখে আপনারা বিবেচনা করে কারেক্ট আনসার সঠিক আনসার সেটা আপনারা দেবেন। তারপর আরেকটা টার্ম যেটা ইউজ না করলেই না হয় সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম বা এলএসি, পাঠ্যক্রমে ব্যবহৃত ভাষা। ধরে নিন একদম প্রশ্ন আসে যে সমাজবিজ্ঞান ক্লাস করাতে গেছেন, সমাজবিজ্ঞান ক্লাস করতে করতে আপনি বাংলা পড়িয়ে ছাড়ছেন, বাংলা পড়াচ্ছেন, বাংলা পড়াতে আপনি বিজ্ঞানের কিছু অংশ ছাত্রদের পাঠ করালেন। এই যে একটা বিষয় পড়াতে আরেকটা বিষয় আপনি পড়াচ্ছেন, দ্যাট ইজ কল ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম, অর্থাৎ পাঠ্যক্রমে ব্যবহৃত ভাষা। এই ধরনের প্রশ্ন যদি আসে সুতরাং এটা আপনারা টিকমার্ক করে আসবেন। ইমার্জেন্ট লিটারেসির বাংলা উদ্গমী সাক্ষরতা বা উদীয়মান সাক্ষরতা বা জাতীয় জরুরি সাক্ষরতা বা অনপেক্ষিত সাক্ষরতা, যে কোনো একটা কিন্তু আপনার অপশনে থাকতে পারে। ঠিক আছে, তো অপশনে কোনটা থাকবে সেটা মানে বড় কথা নয়, বড় কথা হচ্ছে ইংলিশটা আপনারা দেখে নেবেন। ইমার্জেন্ট লিটারেসি, তো বাংলার তার বিভিন্ন টার্ম আছে, উদ্গমী সাক্ষরতা, উদীয়মান সাক্ষরতা, জাতীয় জরুরি সাক্ষরতা, এইগুলা। তো এগুলো আসলে কি হোয়াট ইজ ইমার্জেন্ট লিটারেসি, এটা আমরা প্রথমে বোঝার চেষ্টা করি। তো ইমার্জেন্ট লিটারেসি রেফার্স টু দ্য ফাউন্ডেশন স্কিল and experience that children developed before the formally learned to read and write, অর্থাৎ একটা শিশু মানে ফর্মালি একটা কিছু শেখার আগে, শেখা বা লেখার আগে যা কিছু সে গ্রহণ করে। উদ্গমী সাক্ষরতা বা উদীয়মান সাক্ষরতা বলতে প্রাথমিকভাবে পড়তে বা লিখতে শেখার আগে শিশুরা যে ভিত্তি বা দক্ষতা অভিজ্ঞতার বিকাশ ঘটায় তা বোঝা। অর্থাৎ যেমন আপনি একটা ধরে নিন একটা শিশু স্কুলে গেছে, স্কুলে যাওয়ার পর সে কিন্তু যখন সে বিদ্যালয়ে গেল তখন সে কিন্তু ফর্মালি কিছুটা শিখবে, কিন্তু বিদ্যালয়ে যাওয়ার আগে সে তার ঘরে পরিবারে তার মায়ের কাছ থেকে বা বোনের কাছ থেকে বা ভাইয়ের কাছ থেকে বা যে কোনো তার পরিবেশ থেকে সে কিছু না কিছু এখান থেকে সে জ্ঞান আহরণ করবে। ওই যে স্কুলে যাওয়ার আগে সে যে জ্ঞানটা লাভ করবে এই জ্ঞানটা হচ্ছে ইমার্জেন্ট লিটারেসি। কেমন? স্কুলে যাওয়ার আগে যে জ্ঞানটা সে লাভ করে তার ঘরে, ঠিক আছে, এটা হচ্ছে কি অর্থাৎ ফর্মালি এডুকেশন, সে তার ফর্মালি সে রিড এবং রাইট করার পূর্বে সে যে শিক্ষা গ্রহণ করে এটা হচ্ছে কি ইমার্জেন্ট লিটারেসি। রিডিং মানে কি, প্রথমে একটা দেখবো ইন্টেনসিভ রিডিং মানে কি। ইন্টেনসিভ রিডিং মানে হচ্ছে ডিটেলস অফ স্টাডি। একটা জিনিস আমি কি করব, অধিক মনোযোগ সহকারে পড়বো, যে জিনিসটা আমি খুব মনোযোগ সহকারে পড়ছি। যেমন আপনি আমার ক্লাসটা দেখছেন, এবারে এই ক্লাসটা আপনি খুব মনোযোগ সহকারে দেখছেন। এই যে আপনি মনোযোগ সহকারে ক্লাসটা দেখছেন, কারণ কেন দেখছেন, কারণ জিনিসটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি খুব ভালো করে বুঝতে পারেন তাহলে আপনার পরীক্ষায় কাজে লাগবে, আর পরীক্ষায় কাজে লাগলে আপনি ভালো একটা নাম্বার গেইন করবেন, ভালো নাম্বার গেইন করলে আপনি একটা চাকরি পাবেন, অর্থাৎ তার পিছনে আপনার টার্গেট আছে। গতিকে আপনি কি করছেন, এই পার্টটাকে খুব ইন্টেনসিভ রিডিং করছেন, অর্থাৎ খুব ডিটেল স্টাডি করছেন, মনোযোগ সহকারে পড়ছেন, অধিক মনোযোগ সহকারে পড়া, দ্যাট ইজ কল্ড ইন্টেনসিভ রিডিং। তারপর ওয়ার্ড বাই ওয়ার্ড মানে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে বুঝবেন, ডিপলি আন্ডারস্ট্যান্ড, শুধুমাত্র পড়লেই হবে না। তার আগে সবচেয়ে প্রথমে বলে রাখি হোয়াট ইজ রিডিং। হোয়াট ইজ রিডিং? রিডিং মানে শুধু আপনি এখানে কি লেখা আছে সেটা পড়ে নিলেন, সেটা আপনার রিডিং নয়। রিডিং হচ্ছে এখানে কি লেখা আছে ওই জিনিসটা পড়ে আপনি যদি ঠিকঠাক আন্ডারস্ট্যান্ড করতে পারেন, জিনিসটা যদি বুঝতে পারেন যেখানে কি লেখা আছে, দ্যাট ইজ আপনার রিডিংটা সাকসেস। ঠিক আছে, রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং। যদি আপনি একটা যদি কি লেখা ছিল এখানে যদি বুঝতে না পারেন তাহলে এই লেখাটা দেখে কিন্তু আপনার কোনো ফায়দা নেই। আপনাকে প্রথমে বুঝতে হবে, দেখতে হবে, ঠিক আছে, তারপরে আপনি জিনিসটা বুঝতে পারবেন। তো যাই হোক, ইন্টেনসিভ রিডিং বুঝতে পারলাম। নিবিড় পাঠ বা সুসংগত মানে কি ডিটেলস অফ স্টাডি, যে জিনিসটা আমরা খুব ভালো করে ডিটেলসে পড়বো, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে হবে এবং জিনিসটা খুব ভালো করে ডিপলি পড়তে হবে। আর স্ক্যানিংটাও হচ্ছে সেম জিনিস, স্ক্যানিং একটা কথা বলে রাখি, স্ক্যানিং বলতে ধরে নিন আপনি কোনো একটা জিনিস খুঁজছেন, যেমন একটা পত্রিকা, একটা পেপার, আজকের পেপার। তো আপনি জানেন যে আজকে হচ্ছে আমার 24 তারিখ। তো 24 তারিখের নিউজ পেপারে
24 তারিখের নিউজ পেপারে আপনার নামে একটা কিছু একটা প্রকাশ পেয়েছে, আপনার একটা গুড বিহেভিয়ার বা আপনি একটা খুব ভালো কাজ করেছেন, গুড টাস্ক, তো আপনার সেই ভালো কাজটা আজকের সেই 24 তারিখের পেপারে আজকে সেটা প্রকাশ পাবে। তো আপনি কী করছেন, পত্রিকাটা হাতে নিয়েছেন, হাতে নিয়ে আপনি শুধুমাত্র এই আপনি যে আপনার যে কাজ, আপনি যে কাজ করেছেন এই জিনিসটা পেপারে ছাপা হয়েছে, আপনি জানেন কেউ একজন আপনাকে বলেছে, আপনি জিনিসটা খোঁজার চেষ্টা করছেন যে ইয়েস কোথায় আছে, ইয়েস কোথায় আছে, এই জিনিসটা কোথায় আছে। আপনি যখন ওই জিনিসটাকে খুঁজলেন, খুব ভালো করে কিন্তু খুঁজলেন, স্ক্যান করলেন, স্ক্যান করতে 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 আপনি দেখলেন যে ইয়েস এই জিনিসটা আপনি পেয়ে গেছেন, সঙ্গে সঙ্গে আপনি কী করলেন, এই জিনিসটাকে ছেড়ে দিলেন, কারণ আপনার কাজ হয়ে গেছে। তারপর ধরে নিন বিভিন্ন জিনিসপত্র আমরা যখন দোকানে কিনতে যাই, যে কোনো জিনিস আমরা যখন দোকানে কিনতে যাই বা বিভিন্ন ঔষধ যখন আমরা কিনতে যাই, তখন আমরা কী করি, ওষুধের এক্সপায়ারি ডেটটা দেখি। যখন আমরা এক্সপায়ারি ডেটটা দেখি তখন কিন্তু বিভিন্ন জিনিস আমরা ভালো করে চোখে দেখি। যেমন ওষুধের বোতল যদি দেখি, তাহলে সেই ওষুধের যে আমাদের কৌটোটা রয়েছে বা ট্যাবলেটের পাতাটা রয়েছে, এই ট্যাবলেটের পাতাটা আমি প্রথমে সম্পূর্ণটা ডিটেলস একটু খোঁজার চেষ্টা করি যে কোথায় এক্সপায়ারি ডেটটা আছে। তো যখন ওই এক্সপায়ারি ডেটটা আমার পেয়ে গেলাম, তখন কিন্তু জিনিসটা আমি ছেড়ে দিই, অর্থাৎ তার মানে কি আমি স্ক্যানিং করছি, ঠিক আছে। অর্থাৎ পার্টিকুলার পিস অফ ইনফরমেশন, একটা জায়গার আমার ইনফরমেশন চাই, যখন পার্টিকুলার জায়গার ইনফরমেশন পেয়ে গেছি তখন সেটা খালাস, দ্যাট ইজ কল্ড স্ক্যানিং। তারপর দেখি এক্সটেন্সিভ রিডিং বা স্কিমিং। তো এক্সটেন্সিভ রিডিং বলতে আমরা এক কথায় মনে রাখবেন, এখানে 100% এটা হবে কি প্লেজার বা শান্তির জন্য পড়া। যদি কোথাও কেউ শান্তির জন্য পড়ে, এটা মাথায় রাখবেন, যদি কোথাও শান্তির জন্য পড়া হয়, আনন্দের জন্য পড়া হয়, তখন সেটা হবে কি এক্সটেন্সিভ রিডিং। অ্যাপ্রিসিয়েশন, আপনাকে কেউ অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে, বাস সাব্বাস, জয়, হ্যাপিনেস, আপনি পড়ে জিনিসটা, যেমন অনেক ধর্মগ্রন্থ পড়ে কিন্তু অনেকে মজা পায়, ঠিক আছে। অনেক ধর্মগ্রন্থ পাঠ করে, গীতা, ভাগবত, বাইবেল, কুরআন ইত্যাদি বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থ অনেকে পাঠ করে, যেটা যে খুশি পায়, আনন্দ পায়, সে অর্থাৎ আনন্দ পাওয়ার জন্য যে পাঠদান করি, এটাকে বলা এক্সটেন্সিভ রিডিং। আর যদি বলি স্কিমিং, তো স্কিমিংটা কি, দেখুন স্কিমিংটা হচ্ছে অমনোযোগী, একটা জেনারেল আইডিয়া নেওয়ার জন্য পড়া। যেমন আপনি এখানে স্কিমিং মানে হচ্ছে, যেমন স্কিমিং দিয়ে আমরা একটা জিনিস দেখতে পারেন, আমার ভিডিও চলতে দেখবেন একটা অ্যাড চলে আসবে, হঠাৎ অ্যাড চলে আসবে। তো অ্যাড যখন চলে আসবে, তখন অ্যাডভার্টাইজ চলে আসবে, তখন আপনার বিরক্তি লাগবে যে কবে আপনি জিনিসটাকে আপনি স্কিপ বটমে কত সময় লাগবে আপনি এই চাপা দেবেন, স্কিপ দিলে জিনিসটা সরে যাবে, তাই না। তো এইভাবে স্কিপ করে করে আপনি যে জিনিসটা পড়েন সেটা হচ্ছে কি স্কিমিং বা অমনোযোগী পড়েন। একটা জেনারেল একটা মোটামুটি আইডিয়া পাওয়ার জন্য আপনি লাইব্রেরিতে গেলেন, গিয়ে বলেন দাদা একটা এই বইটা আছে, এই বইটা দেখি তো, এই বইটা কেমন। তো আপনি বইটা হাতে নিলেন, বইটা নিয়ে বইটার ওভারভিউ মোটামুটি উপর থেকে নিচ পর্যন্ত মোটামুটি একটা ভালো ওভারভিউ আপনি দেখে নিলেন, এক দুইটা পেজ উল্টালেন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত মোটামুটি অমনোযোগী মোটামুটি দেখলেন, একটা মোটামুটি ধারণা করতে পারেন বইয়ের মধ্যে এই জিনিসগুলো আশা করি থাকতে পারে। তো দ্যাট ইজ কল্ড স্কিমিং, ঠিক আছে। আর প্রজেক্ট ওয়ার্ক মানে প্রকল্প কার্য, যেখানে প্রজেক্ট ওয়ার্ক থাকবে সেখানে দেখুন একটা সম্পর্কে একটা ওয়ার্ড থাকবে, যেটি ইজ কল্ড রিপোর্ট রাইটিং। যেখানে প্রজেক্ট ওয়ার্ক, শিক্ষকরা যেখানে প্রজেক্ট থাকবে তখন সেখানে শিক্ষক ছাত্রদের বলবেন যে তোমরা একটা কাজ করো, তোমরা রিপোর্ট বানিয়ে আনো, কেমন, তোমরা রিপোর্ট বানিয়ে আনবে, তো রিপোর্টের মাধ্যমে আমি তোমাকে অ্যানালাইজ করব। তারপর এরর, দেখুন এরর মানে কি ভুল, ঠিক আছে। এরর মানে কি ভুল বলুন বা ভ্রান্তি বলুন, যাই বলুন, বা ত্রুটি বলুন, যাই বলুন। তো এটা হচ্ছে কি, এটা একটা পজিটিভ ওয়ার্ড। এরর হচ্ছে কি একটা পজিটিভ ওয়ার্ড, ভুল, ভ্রান্তি, ত্রুটি এইগুলো হচ্ছে এক একটা পজিটিভ ওয়ার্ড, ঠিক আছে। তো এগুলো পজিটিভ ওয়ার্ড কেন বলেছি, কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশনে দেখেছিলাম যে ভুলটা কি স্বাভাবিক, ইয়েস ভুলটা স্বাভাবিক, আমাদের ভুলটা হতে হবে, যদি আমরা ভুল না করি তাহলে শিখবো কী করে। আমি ভাই ভিডিও বানাচ্ছি, আমারও এক দুইটা কিছু হয়তো টাং স্লিপ হয়ে হয়তো এক দুইটা উচ্চারণ আমি ভুল বলতেই পারি, সেটাতে কি আপনারা কমেন্ট করে জানাবেন যদি এই ধরনের কিছু একটা পেয়ে থাকেন, কেমন। তো দেখুন ভুল মানুষ মাত্রই আমাদের ভুল হয়, আমরা তো মানুষ, আমাদের তো ভুল হবেই ভাই। ভুল কেউ যদি বলে না আমার কোনো ভুল হয় না, তার মানে আপনি মনে নেবেন যে 100% তার ভুল হবেই, প্রত্যেকটা জিনিসই তার ভুল হয়। তো স্টাডি অফ এরর ইজ কল্ড এরর অ্যানালাইসিস, ঠিক আছে। স্টাডি অফ এরর ইজ কল্ড এরর অ্যানালাইসিস। তো এরর অ্যানালাইসিস করাটা আমাদের গুরুত্বপূর্ণ। ছাত্ররা যে ভুল করছে, ছাত্ররা ভুল করবে, কেন ভুল করবে, কিসের জন্য ভুল করবে, অর্থাৎ এক কথায় পরীক্ষায় যদি ভুল ভ্রান্তি দেখুন তাহলে মনে করবেন এটা একটা মানে কি বলবো, সাধারণ ব্যাপার,
এটা সব ছাত্ররা ভুল করেছে মানে ঠিক আছে, এটা পজিটিভ ফ্যাক্টরে আপনি দেখে নেবেন এটাকে ছাত্ররা ভুল করেছে, যার কারণে আপনি তার মার্ক কেটে দেবেন, নাম্বার কেটে দেবেন, তাকে ফেল করে রাখবেন, তাকে বকাবকি করবেন, গালিগালাজ দেবেন, এই ধরনের সেই নেগেটিভ ওয়ার্ডগুলো আপনি মাথায় আনবেন না, ঠিক আছে। তারপর দেখুন প্র্যাগমেটিক্স। প্র্যাগমেটিক্স মানে কি? তো প্রত্যেকটা ওয়ার্ড আমি ধরেছি। প্র্যাগমেটিক্স মানে হচ্ছে সোশিয়াল সিচুয়েশনে কারোর সঙ্গে কিছু কথা বলা, সামাজিক পরিস্থিতিতে। যেমন একটা আমি দেখেছিলাম, একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশন এসেছিল, কী একটা নাম ছিল ভুলে গেছিলাম, রুমানা সেলাই ধরনের কী একটা নাম ছিল, আচ্ছা যাই হোক, করুণা ক্লাস 5-এর ছাত্র। সে কী করলো, সে তার শিক্ষক যখন আসে শিক্ষকের সঙ্গে সে তার একভাবে কথা বলে, তার মায়ের সঙ্গে অন্যভাবে কথা বলে, সে তার বন্ধু বান্ধবের সঙ্গে অন্যভাবে কথা বলে, অর্থাৎ সে কার সঙ্গে কীভাবে কথা বলতে হয় সেটা কিন্তু সে শিখে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি একটা প্র্যাগমেটিক্সের উদাহরণ, ঠিক আছে, এটা তার প্র্যাগমেটিকের একটা উদাহরণ। কেমন? তারপর দেখুন মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে কি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষা অতি গুরুত্বপূর্ণ। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষা ছিল আমাদের 6টি, এতক্ষণ পর্যন্ত আমাদের 6টি ধ্রুপদী ভাষা ছিল: তামিল, সংস্কৃত, তেলেগু, কানাডা, মালায়ালাম, ওড়িয়া। এই 6টা আমাদের ধ্রুপদী ভাষা ছিল। রিসেন্ট আরও 5টা ভাষাকে আমাদের ভারত সরকার মান্যতা দিয়েছে এজ এ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে। তার মধ্যে নিউ 5টা রয়েছে কি কি? মারাঠি, বেঙ্গলি, পালি, প্রাকৃত এবং আসামিস, ঠিক আছে, এই 5টা। তো এবার টোটাল প্রশ্ন হচ্ছে 6 আর 5 11টা। টোটাল আমাদের এবার টোটাল ধ্রুপদী ভাষা হয়ে গেল বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কতটা? 11টা। এই পয়েন্টটা আপনার নোট ডাউন করুন, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি নতুন ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে? নতুন কোন ভাষাকে ভারত সরকার ধ্রুপদী ভাষায় মান্যতা করে দিয়েছে? এখানে অপশনে আপনারা দিয়ে দিল তামিল, সংস্কৃত, তেলেগু, পালি। তো কারেক্ট আনসার পালি হবে, কারণ যেটি নতুন, ঠিক আছে। এবং এনইপির মতে এটা একটা অতিরিক্ত বিষয় হিসাবে থাকবে। আর স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড লিঙ্গুইস্টিক, ঠিক আছে। এবারে দেখুন, এবারে ডিসকাস করবো আমরা মাল্টি ল্যাঙ্গুয়েলিজম। তো মাল্টি ল্যাঙ্গুয়েলিজম মানে কি? মাল্টি ল্যাঙ্গুয়েলিজম মানে হচ্ছে বহুভাষিক শ্রেণী, অর্থাৎ যে ব্যক্তি দুটি ভাষায় কথা বলতে পারে তাকে আমরা বলতে পারি বাইল্যাঙ্গুয়ালিজম। আর যে ব্যক্তি দুটো থেকে বেশি ভাষায় কথা বলতে পারে সেটাকে মাল্টি ল্যাঙ্গুয়েলিজম বলে। আর যে ব্যক্তি অনেক বেশি ভাষায় কথা বলতে পারে সেটাকে মানে পলিলিঙ্গুয়ালিজম বা মাল্টিলিঙ্গুয়ালিজম এরকম কিছু একটা বলে, পলিলিঙ্গুয়ালিজম। তো এটা অপশনে দেখে আপনারা দেখে নেবেন এখানে পলি আছে না মাল্টি আছে, ঠিক আছে। তো ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ইন এ ভ্যারাইটি অফ মিনিংফুল কন্টেক্সট, মানে যে ব্যক্তি দুটো থেকে বেশি ভাষায় কথা বলতে পারে তাকে আমরা মাল্টি ল্যাঙ্গুয়েলিজম বলে থাকি। অর্থাৎ শিক্ষার্থীরা প্রথম ভাষার বিভিন্ন রূপে কথা বলে, যেমন দেখি ইন টিচিং লার্নিং প্রসেস অফ মাল্টি ল্যাঙ্গুয়েলিজম মিনস ইউজিং অফ ল্যাঙ্গুয়েজ অফ লার্নার্স এজ এ স্ট্র্যাটেজি ফর টিচিং লার্নিং ল্যাঙ্গুয়েজ কন্টেন্ট সাবজেক্ট, ঠিক আছে। আচ্ছা, অ্যাসেট বা রিসোর্সেস। অ্যাসেট মানে রিসোর্সেস হচ্ছে কি একটা উৎস। অ্যাসেট হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড বা রিসোর্স হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড। যেখানে কোনো একটা অপশানে আপনারা অ্যাসেট কিংবা রিসোর্স পাবেন সেটা কিন্তু পজিটিভ ওয়ার্ড হবে, ধরে নেবেন। তো মাল্টি ল্যাঙ্গুয়েল এনহ্যান্স ইন্টেলেকচুয়াল ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ক্রিয়েটিভিটি। তো এই যে অ্যাসেটগুলোর মাধ্যমে বা রিসোর্সগুলো উৎসর মাধ্যমে আমরা যে মাল্টি ল্যাঙ্গুয়েলিজম বা বিভিন্ন ভাষায় আমরা কথা বলতে পারি, ঠিক আছে, এই কথাই মুদ্রা কথা এখানে বলা হয়েছে। এখানে দেখুন কিছু কিছু টার্মস আছে, যে টার্মসগুলো আমাদের দেখতে হবে। 1 নম্বর হচ্ছে ফনিম, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে কি ফনিম। তো ফনিম হচ্ছে কি ধ্বনিগুচ্ছ, এটা হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ বা সাউন্ড, ঠিক আছে। আর ধ্বনির সবচেয়ে ভাষার ল্যাঙ্গুয়েজ মানে ভাষার সবচেয়ে ছোট যদি আমরা ইউনিট বা একক যদি বলি, ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ফনিম বা ধ্বনিগুচ্ছ, ঠিক আছে। যেমন আমরা এই দেখুন এখানে সিএইচ, কো, পো, থো, মানে একটা ধ্বনির যেটা ছোট উচ্চারণ সেটাকে বলতে পারি বা এবিসিডি। আর ফনোলজি আমরা বলতে পারি, যেমন স্টাডি অফ সাউন্ড। স্টাডি অফ সাউন্ডকে বলা হয় ফনোলজি। তো ফন মানে কি? ফন মানে হচ্ছে কথা বলা যায়, ফোনের মধ্যে আমরা কথাবার্তা বলি। তো কথা যখন বলি তখন কেউ একজন আরেকজনের সাউন্ডটা শুনতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে ফনোলজি মানে হচ্ছে কি স্টাডি অফ সাউন্ড। তারপর দেখুন মরফিম। মরফিম মানে কি? রূপকল্প, স্মলেস্ট মিনিং ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ, যেটাকে ভাষার ছোট একটা অর্থপূর্ণ একক বলা হয়। এখানে দেখুন ফনিম মানে কি? ফনিম মানে হচ্ছে ভাষার সবচেয়ে ক্ষুদ্র একক, আর এটা হচ্ছে ভাষার অর্থপূর্ণ একক। ভাষার অর্থপূর্ণ একক হচ্ছে কি? ফনিম।
কম্বিনেশন অফ অ্যালফাবেট দ্যাট হ্যাভ সাম সেম মিনিং, অর্থাৎ যার একটা মিনিং থাকবে, যেমন ক্যাট, রেট, গো। আমরা অর্থপূর্ণ একটা শব্দ যখন গঠন করব যেটার একটা অর্থ থাকবে, যেমন আমি এখানে ডি ও ডু দিলাম, এবার যদি আমি বিও দেই তাহলে বিও মানে ব, যেটা কোনো পার্টিকুলার মিনিং নাই সেটা কিন্তু হবে না। সুতরাং যেটা একটা মিনিং থাকবে সেটা কিন্তু আমরা ধরে নিতে পারি, ঠিক আছে। যেমন কেও যদি দেই তাহলে কিন্তু সেটা কোনো মিনিং থাকলো না, কিন্তু ডিও থাকলে তার একটা মিনিং থাকছে। এই ধরনের যখনই কোনো মিনিং থাকবে তখন সেটা হবে কি মরফিউম, ঠিক আছে। তারপর দেখো সেমেন্টিক্স মানে কি, when all the words that have some meaning, অর্থাৎ একটা বাক্যের যেটা গঠন বা বাক্যের যেটা স্ট্রাকচার এটাকে বলা সেন্ট্যাক্স, ঠিক আছে। যেমন যদি বাক্যের মধ্যে কোনো স্ট্রাকচার বা রুল থাকে, যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই ধরনের রুলস দিয়ে যদি কোনো বাক্য গঠন হয় সেটাকে আমরা সেন্ট্যাক্স বলবো। আর একটা বাক্যে when all the words that have some meaning, অর্থাৎ একটা বাক্যে প্রত্যেকটা ওয়ার্ডের যদি একটা মিনিং থাকে, অর্থপূর্ণ একক থাকে, অর্থাৎ একটা অর্থপূর্ণ যদি একটা বাক্য থাকে তখন সেটা আমাদের কি হবে, রাম ইজ এ গুড বয়, এটা হবে কি সিমেন্টিক্স। অনেক সময় দেখতে পাবেন যে সেটা হয়তো গ্রামাটিক্যালি কারেক্ট আছে, একটা বাক্য ধরে নিন, যে কোনো একটা বাক্য এটা গ্রামাটিক্যালি কারেক্ট আছে কিন্তু বাক্যের কোনো মিনিং নাই, ঠিক আছে। গ্রামাটিক্যালি কারেক্ট কিন্তু বাক্যের কোনো সঠিক অর্থ প্রকাশ করছে না, এটা হবে সিনট্যাক্স। আর যদি কোনো বাক্যে গ্রামাটিক্যালি কারেক্ট তার সঙ্গে সঙ্গে যদি তার অর্থপূর্ণ একটা বাক্য প্রকাশ পায় সেটা হবে কি আমাদের সিমেন্টিক। এইগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, দেখতে পাবেন। আচ্ছা, এবার দেখুন ল্যাঙ্গুয়েজ অফ স্কিল। তো ল্যাঙ্গুয়েজ অফ স্কিল নিয়ে আমরা অনেকবার কথাবার্তা বলেছি, বা স্কিল অফ ল্যাঙ্গুয়েজ, যেখানে আমরা 4 প্রকারের স্কিলের কথা আমরা বারবার বলে থাকি। একটা হচ্ছে লিসেনিং, একটা হচ্ছে স্পিকিং, একটা হচ্ছে রিডিং, একটা হচ্ছে রাইটিং। শ্রবণ, কথন, পঠন, লিখন। তো এটাকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি। তো শ্রবণ, কথন, পঠন এবং লিখনকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি, LSRW, ঠিক আছে। আমি এখানে একটু ছোটো করে লিখে দিচ্ছি LSRW। তো এখানে দুটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রিসেপটিভ স্কিল, একটা হচ্ছে কি প্রোডাক্টিভ স্কিল। একটা হচ্ছে রিসেপটিভ স্কিল, একটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। যখন আপনি কিছু একটা রিসিভ করবেন, আপনি শুনছেন, অর্থাৎ শোনার মাধ্যমে আপনি কিছু না কিছু একটা গ্রহণ করছেন, দ্যাট ইজ কল শ্রবণ, হচ্ছে রিসেপটিভ স্কিল। আর আপনি যখন কিছু পড়বেন, পড়ার মাধ্যমে আপনি কিছু না কিছু গ্রহণ করবেন, সুতরাং এটা হবে কি রিসেপটিভ স্কিল। মনে রাখবেন, শ্রবণ এবং পঠন মানে লিসেনিং এবং রিডিং, এই দুটো হবে আমাদের রিসেপটিভ স্কিলের অংশ। আর কথন এবং রিটেন, কথন এবং রাইটিং, অর্থাৎ কি কথা বলা এবং লেখা, কথন এবং লিখন, স্পিকিং এবং রাইটিং, এটা হচ্ছে কি আমাদের প্রোডাক্টিভ স্কিল। প্রোডাক্টিভ স্কিলকে বাংলায় বলা হয়, আরেকটা নাম রয়েছে যেমন এক্সপ্রেসিভ স্কিল। আমরা প্রোডাক্টিভ স্কিল বলতে পারি, এক্সপ্রেসিভ স্কিল বলতে পারি, অর্থাৎ প্রকাশমূলক দক্ষতাও বলা যায় বা উৎপাদনমূলক দক্ষতা বলা যায়, ঠিক আছে। এটা হবে কি আমাদের কথন এবং লিখন। পরীক্ষা প্রশ্ন আসে যে কোনগুলা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল, কোনগুলা হচ্ছে রিসেপটিভ স্কিল, কোনগুলা গ্রহণমূলক দক্ষতা, কোনগুলা হচ্ছে আমাদের উৎপাদনমূলক দক্ষতা বা প্রকাশমূলক দক্ষতা। অর্থাৎ যে মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি সেটা প্রকাশমূলক দক্ষতা। এবার আমি কিছু কথা বলছি, কথা বলার মাধ্যমে আমি কিছু একটা জিনিস প্রকাশ করতে চাচ্ছি, সুতরাং সেটা হবে আমার কথা বলা হবে প্রকাশমূলক। আমিও তো এমন কিছু কথা রয়েছে যে কথাটা আমি মুখে আপনাকে বলতে পারছি না, হয়তো লজ্জা লাগছে, তো আমি সেটা কী করলাম, এটা কাগজে চিরকুটে লিখে আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি আমার লেখাটা দেখে আপনি বুঝতে পারলেন। সুতরাং সেই লেখার মাধ্যমে আমি আমার মনের ভাবটা প্রকাশ করলাম, অর্থাৎ আমি প্রকাশ করলাম, দ্যাট ইজ কল এক্সপ্রেসিভ স্কিল বা প্রোডাক্ট, যেটাকে বলে প্রকাশমূলক দক্ষতা বা উৎপাদন বা প্রোডাক্টিভ যাই বলুন। সো এক কথায় আপনারা জেনে যাবেন, লিসেনিং এবং রিডিং এই দুইটা হচ্ছে আমাদের কি, লিসেনিং এবং রিডিং এই দুইটা হচ্ছে আমাদের কি রিসেপটিভ স্কিল, ঠিক আছে। রিসিভ মানে গ্রহণমূলক দক্ষতা। আর স্পিকিং এবং রাইটিং এই দুইটা আমাদের কি হবে, আমাদের হবে এখানে এক্সপ্রেসিভ স্কিল। এখানে দেখুন ডিটেলসে দেওয়া আছে, আমরা যদি দেখি তো লিসেনিং এবং রিডিংকে বলা হয় স্পেসিভ স্কিল। এটা মনে রাখবে, লিসেনিং এবং রিডিং হচ্ছে স্পেসিভ স্কিল, মানে প্যাসিভ। যখন আমরা শুনবো তখন শোনার মাধ্যমে আমাদের কিন্তু মনোযোগ তেমন এটা দিতে হবে না। যে কোনো কিছু শুনতে গেলে ধরেন মাইকে একটা কিছু অ্যানাউন্স চলছে, তো সেটা আমি যে একদম মনোযোগ সহকারে অ্যাক্টিভলি শুনতে হবে সেটা কোনো কথা না, অটোমেটিক্যালি কিন্তু কিছুটা অংশ আমার কানের মধ্যে চলে আসবে, দ্যাট ইজ কল্ড প্যাসিভ স্কিল। লিসেনিং এবং রিডিং হচ্ছে আমাদের কি স্পেসিভ স্কিল। এটা রিসেপটিভ স্কিল, আর এটা হচ্ছে ইনপুট স্কিল, যেটার মাধ্যমে আমার সেটা ইনপুট হয়, আমার মধ্যে গিয়ে সেটা প্রবেশ করে। আর স্পিকিং এবং রাইটিং এই দুইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে অ্যাক্টিভ। কথা যখন বলবো তখন আমি অ্যাক্টিভলি কথা বলতে হবে, কারণ আমি এই যে কথা বলছি ভিডিওর মাধ্যমে কথা বলে আপনাদের বোঝাবার চেষ্টা করছি। তো যখনই আমি কথা কিছু বলবো, বা এই যে পিপিটি আমি লিখেছি, পিপিটিগুলো তো টাইপ করেছি আমি, তাই না? তো এই যে পিপিটিগুলো টাইপ করেছি মানে লিখেছি, বা আমি যে ভিডিওর মধ্যে আপনাদের বলছি, যদি আমি অ্যাক্টিভলি যদি ভালো করে যদি আপনাদের যদি বুঝাতে না পারি তাহলে জিনিসটা আপনারা বুঝতে পারবেন না। সুতরাং এখানে স্পিকিং বলুন বা রাইটিং বলুন, এগুলো হচ্ছে অ্যাক্টিভ, এবং এইগুলোকে বলা হয় কি
অ্যাক্টিভ বলা হয়, এগুলোকে এক্সপ্রেসিভ বলা হয়, প্রোডাক্টিভ বলা হয়, এবং এগুলো হচ্ছে একটা রেইনফোর্সমেন্ট। তারপর এগুলো হচ্ছে আউটপুট স্কিল। ইনপুট মানে আমি কোনো কিছু শুনলাম, শুনে আমি গ্রহণ করলাম, তো গ্রহণ করার পর এটা যখন আমি কোনো কিছু বুঝেছি, ধরে নিন আমি কোনো কিছু বুঝলাম, বুঝে যখন আমি আপনাদের বুঝালাম, আমি যে আপনাদের বোঝাচ্ছি নিশ্চয়ই কোথাও না কোথা থেকে আপনি শিখেছি, তো আমি নিশ্চয়ই কোথাও না কোথা থেকে শিখেছি, তারপর না আপনাদের বুঝাচ্ছি, না হলে তো বুঝাতে পারতাম না। তো আমি যেখান থেকেই শুনে শিখেছি, এটা হচ্ছে আমার লিসেনিং, এটা হচ্ছে প্যাসিভভাবে শিখেছি, এবং আমি এখন আপনাদের বোঝাচ্ছি, কথাবার্তা বলছি, সেটা হচ্ছে আমার কি আউটপুট, আর আমি যেটা গ্রহণ করছি এটা হচ্ছে আমার ইনপুট। ঠিক আছে ভাই? আর এখানে দেখুন রিডিং, যদি বলি সহজ ভাষায়, যদি বলি রিডিং কি, তো রিডিং মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং। রিডিং বলতে এটাই রিডিং হতে হবে যেটা আমরা তার অর্থপূর্ণ একটা মিনিং আমরা পেতে পারি, অর্থাৎ তার একটা অর্থপূর্ণ মিনিং থাকে। আমরা এমন কিছু পড়লাম যার কোনো অর্থ আমরা কোনো কিছু বুঝলাম না, তো সেটাকে আমরা মিনিং বলতে পারি না। মিনিং তখনই হবে, আর রিডিং তখনই হবে যখন কোনো একটা জিনিস পড়ে আমরা জিনিসটা বুঝতে পারি। ঠিক আছে? তারপর দেখুন হোমোগ্রাফ। হোমোগ্রাফ মানে কি, অর্থাৎ সম প্রকৃতির শব্দ। সাম রিটেন ফ্রম বাট ডিফারেন্ট মিনিং। বানান একই থাকবে কিন্তু তার ভিন্নাত্মক শব্দ থাকবে। বানান একই, এই দেখুন লিড লিড, রিড রিড, এগুলো কিন্তু বানান একই, কিন্তু তার অর্থগুলা কিন্তু ভিন্ন অর্থ প্রকাশ করবে। এই ধরনের একটি শব্দ একভাবে বানান আমরা সেম লিখব, কিন্তু তার প্রসঙ্গ বিশেষে বা বাক্য বিশেষে যদি তার অর্থ আলাদা হয়, তখন সেটাকে আমরা বলবো হোমোগ্রাফ, বা বাংলায় যদি বলি তাহলে বলবো সম প্রকৃতির শব্দ। তারপর দেখুন হোমোফোন। হোমোফোন মানে কি, এটাও ঠিক একই ধরনের। দেখুন প্রনাউন্সিয়েশন সেম বাট ডিফারেন্ট স্পেলিং অ্যান্ড মিনিং। উচ্চারণ কিন্তু সমান হবে, প্রনাউন্সিয়েশনটাগুলো সেম হবে। প্রনাউন্সিয়েশন যেটা উচ্চারণগুলো সমান হবে দুটা শব্দের, কিন্তু তার বানানটা আলাদা হবে এবং মিনিংটাও কিন্তু আলাদা হবে। যেমন এখানে দেখুন টু, TWO2। আচ্ছা, এখানে সহজটা দিয়ে দেখাই। টু মানে কি, টু মানে হচ্ছে দুই, আর টু মানে আরও অধিক। এখানে সি যদি দেখি, তো SEC মানে কি সমুদ্র, আর SEC মানে কি দেখা। তো এই সি উচ্চারণ কিন্তু দুটা সমান, কিন্তু বানান আমি লিখলাম, দুটা বানান কিন্তু আমি আলাদাভাবে লিখলাম, এবং তার অর্থ কিন্তু দুটো আলাদাভাবে দাঁড়াচ্ছে। এখানে যদি থাকে, এই ধরনের যদি থাকে, তখন যেটা হবে কি হোমোফোন। মাথায় রাখবেন হোমোফোন। আপনার বাংলা প্যাডাগজিতেও কিন্তু ইংলিশ টার্ম কাজে লাগবে। শুধু আপনারা যে স্যার ইংলিশ টার্ম দেওয়া নাই, ইংলিশ টার্ম বাংলা টার্ম দিন, এই ধরনের বলবে না। কারণ কি, অনেকগুলো শব্দ আছে যেগুলো বাংলা প্যাডাগজিতেও কিন্তু ইংলিশে আসে, সেগুলো ব্র্যাকেটে কিন্তু ইংলিশ দেওয়া থাকবে, তো ইংলিশ দেখলে আপনি ক্যাচ করতে পারবেন। এবার বাংলার অনেকগুলো সমার্থক শব্দ থাকবে, কোন সময় কোন শব্দ বসিয়ে দেবে সেটা আপনারা দেখতে পাবেন। যেমন ইমার্জেন্ট লিটারেসি বা ইমার্জেন্ট কারিকুলাম বলেছিলাম, তো ইমার্জেন্টের বাংলা অনেকটা, অনপেক্ষিত সাক্ষরতা। ইমার্জেন্ট লিটারেসি ইংলিশে যদি বলি তাহলে শুধুমাত্র ইমার্জেন্ট লিটারেসি বলবো, ইমার্জেন্ট লিটারেসি ইংলিশে একটা টার্ম। কিন্তু যদি বাংলায় বলি তাহলে অনেকগুলো বলবো। কী বলতে পারি দেখো, উদ্গমী সাক্ষরতা, উদীয়মান সাক্ষরতা, অনপেক্ষিত সাক্ষরতা, তারপরে উদ্ভুদী সাক্ষরতা, এই ধরনের অনেক কিছু আছে। ঠিক আছে? তো সুতরাং হঠাৎ কোন সময় কোন বাংলা টার্ম দিয়ে দিবে সেটা আমরা বুঝতে পারবো না। তো ইংলিশ টার্ম যদি জানা থাকে এবং সেগুলো ব্র্যাকেটে থাকলে আমরা অনায়াসে কিন্তু কারেক্ট অ্যান্সারটা সলভ করতে পারবো। তারপর দেখি হোমোনিম। হোমোনিম মানে কি, নানার্থ ও শব্দ। যেমন প্রনাউন্সিয়েশন, স্পেলিংস বাট ডিফারেন্ট মিনিং। প্রনাউন্সিয়েশন এবং স্পেলিং দুটোই কিন্তু সমান হবে, উচ্চারণ এবং বানান দুটোই সমান হবে, কিন্তু তার অর্থ আলাদা হবে। দ্যাট ইজ কল্ড, এটাকে বলা হয় হোমোনিমস। আচ্ছা, তো এবার দিকে স্কিনার কি বলেছিলেন? স্কিনার কিন্তু মনে রাখবেন অনুশীলন এবং অভ্যাসের উপর কিন্তু বিশেষ জোর দিয়েছিলেন ভাষা শিক্ষার ক্ষেত্রে। স্কিনার যে সাইকোলজিস্ট, তিনি কি করেছিলেন, তিনি ভাষা শিক্ষার ক্লাসে তিনি কি করেছিলেন, তিনি BF স্কিনার, তিনি অনুশীলন এবং অভ্যাসের উপর বেশি জোর দিয়েছিলেন। ঠিক আছে? প্র্যাকটিসের উপর বেশি জোর দিয়েছিলেন। সাজেস্টেড দ্য চাইল্ড ইন্টিমেটস দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইটস প্যারেন্টস অ্যান্ড সারাউন্ডিং পিপল। ঠিক আছে? যে শিশুরা ভাষাটা শিখে, কোথা থেকে শিখে, সে তার পিতামাতা বা তার আশেপাশের পরিবেশ থেকে সে জিনিসটা কী করে, ইন্টিমেট করে, মানে আয়ত্ত করে, এবং যেখান থেকেও সে ভাষাটা শিখে। অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশনের মতে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1963 মতে এখানে হিন্দিকে বলা হয় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। মনে রাখবেন, হিন্দিকে বলা হয় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা আর্টিকেল 343(1) মতে। আর ইংলিশকে বলা হয় অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ইংলিশকে বলা হবে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যেটা 343(2) নম্বর ধারায় বলা হয়েছে। এটাকে বলা হয়, ইংলিশটাকে বলা হবে কি অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আর হিন্দিকে বলা হবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ।
যেটা হবে কি এটা ইংলিশটা হচ্ছে সহযোগী সরকারি ভাষা আর হিন্দি হচ্ছে সরকারি ভাষা, যেটা আর্টিকেল নাম্বার 343(1) এবং 343(2) বলা হয়েছে, এগুলো জানতে হবে। আর ভারতীয় কনস্টিটিউশনের 22 নম্বর শিডিউলে রয়েছে সেইগুলা, অষ্টম তালিকায় 22 নম্বর অনুচ্ছেদের অষ্টম শিডিউলে সেইগুলা ভাষাগুলো রয়েছে, টোটাল 22টা ভাষা। আর এই 22টা ভাষার মধ্যে কিন্তু ইংলিশ ভাষাটা নাই, সেটাও জেনে রাখবেন। আচ্ছা, এবার দেখি NCF 2005 কি বলেছে। প্রত্যেকটা টপিক আমরা, যেহেতু আমি একটু অসুস্থ তাই কথা বলতে একটু সমস্যা হচ্ছে, তারপরেও যেহেতু পরীক্ষা নিকটবর্তী চলে আসছে তাই আপনাদের ক্লাস না দিয়ে পারছি না, তাই আমরা ক্লাস কন্টিনিউ করছি। সুতরাং আপনারা একটু সাপোর্ট করবেন দয়া করে, কারণ অসুস্থ অবস্থায় ভিডিও তৈরি করছি, বুঝতে পারছেন একটু কষ্ট হচ্ছে, তাই একটু বোঝার চেষ্টা করবেন এবং যে পয়েন্টটা অসুবিধা হবে পয়েন্টগুলো নোট ডাউন করে রাখুন এবং পরবর্তী সময় আমাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন যে স্যার এই পয়েন্টগুলো আমরা বুঝতে পারিনি। তারপর আমরা পেইড ক্লাসে আবার আমরা সেইগুলোকে আবার রিকভার করে দেবো আপনাদের জন্য। তারপর দেখুন ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বা NCF 2005 কি বলেছে। NCF 2005 বলেছে যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা হবে ইন এ মাল্টি ল্যাঙ্গুয়েজ কান্ট্রি লাইক ইন্ডিয়া, ইংলিশ ইজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেগুলা মাল্টি ল্যাঙ্গুয়েজ কান্ট্রি আছে, যেমন ভারতের মতো, ভারতে কিন্তু অনেক ভাষায় বহুভাষিক, যেটা ভারতের মানুষরা অনেক ভাষায় কথা বলতে পারে, এই ধরনের যদি বহুভাষিক কান্ট্রি থাকে ভারতবর্ষের মতো, এখানে ইংলিশটাকে কিন্তু গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ধরা হয়, ঠিক আছে। আর স্টেফন ডি কার্সন থিওরির মতে অ্যাকুইজিশনটা হয় লার্নিং হাইপোথেসিস, মনিটর হাইপোথেসিস, ন্যাচারাল অর্ডার হাইপোথেসিস, ইনপুট হাইপোথেসিস। এগুলো তেমন বেশি ইম্পর্টেন্ট না, পরবর্তী আমরা স্টেপ দেখছি। সাউন্ডগুলোও তো আচ্ছা, লোকাল কম্প্রিহেনসিভ এবং গ্লোবাল কম্প্রিহেনসিভ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, তার আগে আমরা দেখি সাউন্ড অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখানে বাংলা ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রশ্ন আসে, ইংলিশ আছে বলে আপনারা স্কিপ করবেন না। দেখুন ডিপথং মানে কি ডাবল ভাওয়েল সাউন্ড, এখানে ডাবল ভাওয়েল সাউন্ড থাকবে, যেমন কোয়েন, লাউড, ঠিক আছে, লাউড, সাইড, ওয়েল এক্সেট্রা, এগুলো কিন্তু দুইটা ভাওয়েল সাউন্ড থাকবে। সাইড দুইটা ভাওয়েল থাকবে। ওয়েল ওআই দুইটা ভাওয়েল আছে। কোয়েন ওআই দুটা ভাওয়েল আছে। তো যেখানে ডাবল ভাওয়েল সাউন্ড থাকবে সেটাকে আমরা ডিপথং বলবো, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা জানতে হবে, এখানে কিন্তু প্রশ্ন আসবে লোকাল কম্প্রিহেনশন এবং গ্লোবাল কম্প্রিহেনশন। এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ, গ্লোবাল কম্প্রিহেনশন এবং লোকাল কম্প্রিহেনশন, অর্থাৎ স্থানিক অনুধাবন এবং বৈশ্বিক অনুধাবন। একটা কথা মাথায় রাখুন, একটা পার্ট পড়ে তার অন্তর্গত পুঙ্খানুপুঙ্খতা, অর্থাৎ একটা পার্ট পড়ে তার স্থান, নাম, ধাম, দিনক্ষণ যদি খুঁজে বের করা হয় তখন সেটাকে বলা হয় লোকাল কম্প্রিহেনশন, ঠিক আছে। একটা পার্ট পড়লাম, সেই পার্টে কোন জায়গার কথা বলা হয়েছে, পার্টের নাম কি রয়েছে, সেই নামের সঙ্গে কোন জায়গার কথা বলা হয়েছে, কোন দিন পার্টটা হয়েছে, বা এই ধরনের কিছু যদি আমরা পাই, যেমন স্থানীয় যদি কিছু পাই, যেমন নাম, ধাম, দিন, এই ধরনের জিনিস যদি আমরা পাই তখন সেটা হবে লোকাল কম্প্রিহেনশন বা স্থানিক অনুধাবন। আর গ্লোবাল কম্প্রিহেনসিভ মানে পাঠের মোটামুটি সার্বিক ধারণা বোঝার ক্ষমতা, পাঠের মূল বক্তব্য, প্রধান ভাবনা এবং সামগ্রিক প্রেক্ষাপট বুঝতে সহায়ক। এবার প্রশ্ন আসলো পরীক্ষায় যে একটা সম্পূর্ণ পাঠ আপনি পড়লেন, পাঠ পড়ার পর একটা শিক্ষক মহাশয় একটি সম্পূর্ণ পাঠ শিশুদেরকে পড়ালেন, শিশুদেরকে পড়ানোর পর সেই ছাত্ররা সেই পাঠের সার্বিক ধারণা সেটা বুঝতে পারলো, সেটা কী ধরনের কম্প্রিহেনশন, সেটা লোকাল হবে না গ্লোবাল হবে? মনে রাখবেন সেটা হবে গ্লোবাল। যখনই কোনো একটা পাঠ পড়ে সেই পাঠের একটা নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট নাম, নির্দিষ্ট ধাম বা নির্দিষ্ট দিনক্ষণ যদি উল্লেখ করা থাকে বা সেগুলো বোঝার ক্ষমতা থাকে তখন সেটা হবে লোকাল কম্প্রিহেনশন। আর যদি একটা পাঠের সার্বিক, এই যে হোল একটা পাঠের সমস্ত কিছু আমরা বুঝতে পারলাম, পাঠের মূল বক্তব্য বুঝলাম, পাঠের প্রধান ভাবনা কী ছিল সেটা বুঝলাম, অর্থাৎ সামগ্রিক প্রেক্ষাপটে জিনিসটা যদি আমরা বুঝি, এজ এ হোল অ্যাপ্রোচে যদি আমরা জিনিসটাকে বুঝি তখন সেটা হবে কি গ্লোবাল কম্প্রিহেনশন। ক্লিয়ার? আচ্ছা, ভাষা শিক্ষণের নীতি। তো ভাষা শিক্ষণের নীতি আমরা অলরেডি জানি, কিন্তু তারপরে একবার একটু খুব তাড়াতাড়ি একটা ফাস্ট করছি, একটু ঝালাই দিচ্ছি, একটু ফাস্ট করব। শিক্ষণ এবং শিখন এক জিনিস নয়। শিক্ষণ এবং শিখন কি নয়? এক জিনিস নয়। জিনিসটা দেখবেন, শিক্ষণ এবং শিখন এক জিনিস নয়। প্রকৃতপক্ষে শিক্ষক যা করেন তাকে বলা হয় শিক্ষণ। একজন শিক্ষক যা করবেন সেটাকে বলা হবে শিক্ষণ, অর্থাৎ যে স্টাইলে একজন শিক্ষক শিখাবেন এটাকে বলা হবে শিক্ষণ। আর শিক্ষার্থীরা যেভাবে শিখবে দ্যাট ইজ কল শিখন। শিক্ষণ এবং শিখন দেখবেন, এজ এ টিচার যা করবেন দ্যাট ইজ কল শিক্ষণ, আর এজ এ স্টুডেন্টস যা করবে সেটা হবে কি শিখন। আরও একটু পরিষ্কারভাবে বলা যায়,
শিক্ষার্থীদের শিক্ষণে সাহায্য করার জন্য তথ্য এবং কৌশলসমূহের যে সার্থক সমন্বয়ে গঠিত শিক্ষক নির্ভর পদ্ধতি হচ্ছে শিক্ষণ। অর্থাৎ আমরা যে টিচিং করি, এক কথা সে টিচিং করানোর যেটা স্ট্র্যাটেজি বা টিচিং করানোর যেটা মেথড, এটাই হবে কি শিক্ষণ। শিক্ষণ হলো একটি বিশেষ প্রক্রিয়া যা শিক্ষক, শিক্ষার্থী এবং পাঠ্য বিষয়কে একত্র করে। এই শিক্ষণের মাধ্যমে পাঠ্য বিষয়, ছাত্র, শিক্ষক সবাইকে কিন্তু একসঙ্গে কম্বাইন করবে। কারণ কি? কারণ দেখুন, আমি যদি পড়াতে চাই, এবার ধরুন আমি আপনাদেরকে এই টপিকটা বোঝাতে চলেছি, সহজ ভাষায় বুঝুন, আপনাদেরকে বোঝাতে চলেছি। তো আপনাদেরকে বোঝাতে গেলে আমার একটা পাঠ্য বই লাগবে, পাঠ্য বই লাগবে। তো কারণ এই যে ভাষা শিক্ষণের নীতিসমূহ আমি কোথাও না কোথাও থেকে তো কালেকশন করেছি বা বুঝেছি, নিশ্চয়ই কোনো বই থেকে আমি কালেকশন করেছি। তো এখানে বই রয়েছে বা একটা আমাদের যদিও বই না থাকে তারপরও রিটেন একটা ফর্মেট তো আমাদের আছে বোঝার জন্য, এটা রয়েছে। এবং আমি আপনাদের বোঝাচ্ছি এজ এ শিক্ষক হিসাবে, আমি আপনাদের বোঝাচ্ছি। এবং শিক্ষার্থী হিসাবে আপনারা যারা আমার ভিডিওটা বুঝতে পারছেন, তো আপনারা কি যে শিক্ষার্থী হিসেবে আপনারা জিনিসটা বুঝতে পারছেন। তো আলটিমেটলি কী হলো, আমি, আপনি এবং একটা টেক্সট ফরম্যাট বলুন বা একটা বই বলুন বা রিটেন ফরম্যাট বলুন, সবার একটা সমন্বয় কানেক্ট হয়েছে, দ্যাট ইজ কল্ড শিক্ষণ। এখানে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই সক্রিয় হন। আমি যদি খুব ভালো করে আপনাদেরকে না বুঝাই তাহলে কিন্তু আপনারা বুঝবেন না, এবং আপনারা যদি মনোযোগ সহকারে জিনিসটা বোঝার চেষ্টা না করেন তাহলে আপনারাও কিন্তু বুঝতে পারবেন না। সুতরাং শিক্ষণ এবং শিক্ষার্থী, টিচার এবং স্টুডেন্ট দুজনকে কী করতে হবে? অ্যাক্টিভ হতে হবে। শিক্ষণ কাজটি করে এবং শিক্ষার্থী শিক্ষণ কাজটি করে। আমি আপনাদের শেখানোর কাজটা করি এবং আপনারা শেখার কাজটা করেন, দ্যাট ইজ দ্য ফান্ডা। এবারে ভাষা শিক্ষণ তত্ত্বের কিছু প্রয়োগ আছে, যে প্রয়োগগুলো দেখতে হবে। এক নম্বর হচ্ছে কি থর্নডাইকের প্রচেষ্টা এবং ভুল তত্ত্ব। থর্নডাইক দিয়েছিলেন ইয়ান থর্নডাইক, তিনি দিয়েছিলেন প্রচেষ্টা এবং ভুল তত্ত্ব। এক কথায় যদি বলি, প্রচেষ্টা এবং ভুল তত্ত্ব মানে কি? ট্রায়াল অ্যান্ড এরর মেথড। মানে আপনি যত বেশি ভুল করবেন, তো ভুল করার পরে কোনো এক সময় ভুল করতে করতে আপনি যত বেশি ভুল করবেন তত আপনি শুদ্ধ করার জন্য চেষ্টা করবেন। আর যত বেশি আপনি প্রচেষ্টা করবেন তত জিনিসটা আপনি খুব ভালো করে জিনিসটাকে শিখতে পারবেন। দ্যাট ইজ কল্ড থর্নডাইকের প্রচেষ্টা এবং ভুল তত্ত্ব। তো অনুশীলনের তত্ত্ব যদি দেখি তাহলে দেখুন, শিক্ষার্থীর শিক্ষণ প্রক্রিয়া তখনই চিরস্থায়ী হয়ে ওঠে যখন সে বারবার অনুশীলনের বা চর্চার মাধ্যমে কোনো একটা বিষয়কে আয়ত্ত লাভ করে। তো অনুশীলনের সূত্র বা অনুশীলনের তত্ত্ব মতে কী বলেছে? শিক্ষার্থীর শিক্ষণ প্রক্রিয়া, শিক্ষার্থীর যেটা শিক্ষণ প্রক্রিয়া বা শিক্ষার্থীর যেটা পড়াশোনার যেটা ব্যাপার, তার শিক্ষণটা তখনই চিরস্থায়ী হয়, তার একদম পার্মানেন্ট হবে। কখন পার্মানেন্ট হবে? অর্থাৎ আমি যেটা শিখবো সেই আমার শিক্ষণটা সবচেয়ে বেশি পার্মানেন্ট হবে, চিরস্থায়ী হবে। কখন হবে? যদি আমি একটা জিনিস বারবার ভুল করি, তো ভুল করার পরে সেটা যদি বারবার আমি অনুশীলন করি এবং বারবার যদি আমি প্র্যাকটিস করি, বারবার প্র্যাকটিস করার মাধ্যমে যেটা আমার মধ্যে যেটা আয়ত্ত হবে সেটা আমার মধ্যে সারা জীবন মনে থাকবে এবং সেটা আমি চিরস্থায়ী হবে, আমি মনে রাখতে পারবো। তারপর দেখুন ফল লাভের সূত্র। আপনি এবার পড়ছেন, আপনি দেখুন, ধরে নিন আপনার সামনে কোনো সিটের পরীক্ষা নাই, আপনি এমনি আমার ভিডিওটা চালিয়ে রাখছেন, আপনি কিন্তু মনোযোগ সহকারে শুনবেন না, আপনি খুব ভালো করে বুঝবেন না। পরীক্ষা আপনার নিকটে আসছে এবং আপনি জানেন যে আমার এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, তখন আপনি কি করবেন? যে আমি যদি এই স্যারের এই ক্লাসটা যদি ভালো করে দেখি তাহলে পরীক্ষায় হয়তো বা কিছু একটা নাম্বার, আমি একটা ভালো নম্বর আমি হয়তো বা পেতে পারি। ঠিক আছে, ভালো নম্বর হয়তো বা আমি পেতে পারি। তো এই যে একটা ফল লাভের যে একটা আশা আপনার মনে আছে যে আমি ফল লাভ করব, তো এই কাজের ফল লাভের ফলে শিক্ষার্থীদের মনে সন্তুষ্টি আসে এবং তাই সেই শিক্ষণ প্রক্রিয়া অনেক বেশি মজবুত এবং দীর্ঘস্থায়ী হয়ে ওঠে। ঠিক আছে, বোঝা গেল? কিন্তু সেই কাজ যদি শিক্ষার্থীর মনে বিরক্তির ভাব সঞ্চার করে তখন শিক্ষার্থী ক্ষণস্থায়ী হয়ে ওঠে। এবং আমার ক্লাসটা যদি আপনার একটু ভালো না লাগছে তাহলে আপনার মনে যদি বিরক্তি আসে তখন আপনি একবার দেখে যাবেন, ঠিক আছে, কিন্তু তার পরবর্তী মনে থাকবে না। এবং যদি খুব মনোযোগ সহকারে আপনি যদি জিনিসটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করেন তাহলে সেটা আপনার মাথায় থাকবে। তারপর দেখুন প্রস্তুতির সূত্র। প্রস্তুতি মানে প্রিপারেশনের যেটা ফর্মুলা বলেছে, কোনো কিছু শিখনের আগে আমাদের মনকে তৈরি করে নিতে হবে। যে কোনো কিছু শেখার আগে বা যে কোনো কিছু কাজ করার আগে আমাদের মাইন্ড আগে সেট করতে হবে। ইয়েস, আমাকে পড়তে হবে, আমাকে শিখতে হবে, আমাকে জিনিসটা বুঝতে হবে। মন যদি সায় দেয়, অর্থাৎ মন যদি প্রস্তুত থাকে, রেডি থাকে, ইয়েস ইউ ক্যান ওয়াচ, যে আমরা ভিডিও দেখতে পারি বা আমরা শিখতে পারি, ইউ ক্যান লার্ন। মন যদি আমাদের সায় দেয় বা রাজি থাকে বা মন যদি কোনো কিছু শেখার জন্য প্রস্তুত হয়ে ওঠে, তবে সেই শিক্ষণ অনেক বেশি আনন্দের হয় এবং শিক্ষার্থীর মনে তা দীর্ঘদিন গেঁথে যায়। আপনি মনের আনন্দে যদি এই ক্লাসটা দেখে থাকেন তাহলে অবশ্যই ধরে নেবেন যে আপনার ক্লাসটা দীর্ঘদিন মনে থাকবে এবং আপনি খুব ভালো করে
জিনিসটা মাথায় থাকবে। আর আপনার মন যদি বলে দেয় কোনো মধ্যে টাইম পাস করছি, যা সময় যাক, কোনো মধ্যে ভিডিওটা শেষ হোক, আর কি করবো, শান্তি পাবো, তাহলে কিন্তু আপনি জিনিসটা খুব ততটুকু ভালো করে বুঝতে পারবেন না। দ্যাট ইজ কল প্রস্তুতির সূত্র। আমাদের মনকে আগে প্রিপারেশন করতে হবে, মনকে প্রস্তুতি করতে হবে। কিন্তু যে শিখন গ্রহণ করার জন্য শিক্ষার্থীর মন প্রস্তুত থাকে না, অর্থাৎ শিক্ষার্থীকে জোর করে কোনো কিছু শেখার জন্য চাপিয়ে দেওয়া হয়, তখন সেই শিখন মোটেই শিক্ষার্থীর মনে চিরস্থায়ী হয় না। দ্যাট ইজ দ্য ফান্ডা। আচ্ছা, তারপর দেখি প্যাভলভের প্রাচীন অনুবর্তনবাদ, সেটা আমরা দেখছি না, সেটা আমরা অলরেডি ডিসকাস করছি। গেস্টালের থিওরি জানা আছে আপনাদের। তো গেস্টালের থিওরি কি আমরা একটু দেখে নিই। আচ্ছা, সবগুলো একটু পড়ে নিই, দেখে নেওয়া যাক। প্যাভলভের প্রাচীন অনুবর্তনবাদ। প্যাভলভের প্রাচীন অনুবর্তনবাদের মূল বক্তব্য হলো ছাত্র এবং তার বিষয়বস্তুর মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপন করা। যে ছাত্র এবং তার বিষয়বস্তু, যে ছাত্র রয়েছে এবং যেটা আমরা কনসেপ্ট যেটা আলোচনা করব, এই তার মধ্যে কী করতে হবে, একটা নিবিড় সম্পর্ক স্থাপন হতে হবে, একটা কম্বিনেশন থাকতে হবে। ছাত্রের সঙ্গে যদি তার বিষয়বস্তুর নিবিড় সম্পর্ক রচনা না হয়, তাহলে সেই শিখন প্রক্রিয়াটা ক্ষণস্থায়ী হয়ে উঠে, সেটা দীর্ঘস্থায়ী হবে না, সেটা ক্ষণস্থায়ী, অর্থাৎ কিছুদিনের মধ্যে সেটা কী হবে, শেষ হয়ে যাবে। তারপর গেস্টাল্টের থিওরি। তো গেস্টাল্ট কী বলছিলেন দেখি, গেস্টাল্ট কাকু কী বলেছিলেন। এই তত্ত্ব অনুসারে কোনো সমস্যার উপর সমাধান সূত্র বের করতে হলে আগে সেই সমস্যার সমগ্র রূপটি সম্পর্কে ধারণা গড়ে তুলতে হবে। এক্ষেত্রে খণ্ড খণ্ড ধারণা গড়ে তুললে সমস্যার গভীরে প্রকাশ করা যাবে না বা সমস্যার কোনো সূত্র বের করা যাবে না। অর্থাৎ গেস্টাল্টের কী বলেছিল, গেস্টাল্টদের যে অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব, এই তত্ত্বে কী বলা আছে যে কোনো একটা সমস্যা রয়েছে, তো এই সমস্যার সমাধান করতে গেলে আগে আমাকে এই ঘটনাটা কী, আসলে সম্পূর্ণ ঘটনাটা প্রথমে আমাকে জানতে হবে। যদি ঘটনার একটু অংশ যদি জানি, মনে করুন একটা ঘটনা ঘটলো, ঘটনা আপনি পুরোটা জানেন না, আপনি একটু জানলেন, তো একটু জেনে কিন্তু আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন না। যদি আপনি একটা ঘটনা, সম্পূর্ণ ঘটনা যদি আপনার জানা থাকে, তাহলে আপনি তখন ডিসাইড করতে পারবেন যে কিভাবে গেলে আমি সেই সমস্যার সমাধানটা করতে পারবো। সেই কথা বলেছিল যে কোনো ঘটনার সমস্যার সমাধান করতে গেলে আমাকে প্রথমে সম্পূর্ণ ঘটনাটা আমাকে জানতে হবে। খণ্ড খণ্ড জানলে আমার হবে না, টুকরো টুকরো জানলে হবে না, এজ এ হোল আমাকে জানতে হবে। কোনো সমস্যা নিয়ে গভীরভাবে চিন্তা করতে করতে হঠাৎ তার সমাধান সূত্র বের করে নিয়ে আসা যাবে। যে কোনো সমস্যা যদি পুরোমতে আমি ভালো করে জানি এবং সেই সমস্যা নিয়ে যদি আমি গভীরভাবে চিন্তা করি, তাহলে চিন্তা করতে করতে কোনো এক সময় হঠাৎ তার সমাধান সূত্র আমি পেয়ে যাব। একেই বলে অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব। এই তত্ত্বকে কাজে লাগিয়ে কোনো মানুষ তার প্রকৃত মানসিক ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। সত্যিকারের কোনো বিষয়বস্তু সম্পর্কে তার সহজেই তার ধারণা জন্মে যায়। ঠিক আছে, যে কোনো বিশ্বাসী ধারণা খুব সহজে কিন্তু জন্মে যেতে পারে। তারপর দেখুন কার্ল লিওনের ফিল্ড থিওরি। তো কার্ল লিওনের ফিল্ড থিওরির মতে কার্ল লিওনের যে তত্ত্ব, এই তত্ত্বের মূল বৈশিষ্ট্য কি, এগুলাতে কিন্তু প্রশ্ন আসবে বাংলায়, মাথায় রাখুন। শিখনের ক্ষেত্রে দুই ধরনের শক্তি কাজ করে। শিখনের ক্ষেত্রে দুইটা ধরনের শক্তি কাজ করবে, একটা হচ্ছে সদর্থক, একটা হচ্ছে ন্যাঞ্জর্থক। অর্থাৎ একটা হচ্ছে পজিটিভ এনার্জি, একটা হচ্ছে নেগেটিভ। আপনি যখনই কাজ করবেন আপনার মনে দুটো শক্তি কাজ করবে, একটা হচ্ছে পজিটিভ শক্তি, একটা হচ্ছে নেগেটিভ শক্তি, ইতিবাচক বা নেতিবাচক। আমি কাজটা করব, কাজটা করলে ভালো হবে, আমাকে তো পরীক্ষা পাস করতে হবে, পড়তে হবে, দ্যাট ইজ কল পজিটিভ। আর কী করবো পড়ে, তো এখন পড়বো, কাল সকাল ঘুম থেকে উঠে আবার সব কিছু ভুলে যাবো, দ্যাট ইজ কল নেগেটিভ। অর্থাৎ যে কোনো কিছু কাজ করার সময় আপনার ক্ষেত্রে দুটা কাজ করবে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। কিছু শক্তি আছে যেগুলি ছাত্রদের একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে ভীষণভাবে সাহায্য করে, সেগুলি হচ্ছে সদর্থক শক্তি। এবং যে শক্তিটা আপনাকে কি করবে, একটা ভালো কাজ করতে সাহায্য করবে, এবং যে শক্তিগুলো আপনার মধ্যে থাকে তাহলে আপনি কাজটা করতে সাকসেস হবেন, দ্যাট ইজ কল পজিটিভ শক্তি। আর যে শক্তিগুলি ছাত্রদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে বাধা তৈরি করে, সেগুলিকে নেঞ্জত্ব শক্তি বলে। কিছু শক্তি আছে যেগুলা কি হয়, একটা ভালো কাজে সাহায্য করে, সেটি সদর্থক, এবং যে কাজটা আপনাদের ভালো কাজ করতে দেয় না, শক্তিগুলো বাধা দেয়, তাকে বলে ন্যাঞ্জর্থক শক্তি। এই দুই প্রকার শক্তির যৌথ মিলনে যে মনোবিজ্ঞানমূলক ফিল্ড তৈরি হয়, তাকে সেই ব্যক্তির শিক্ষণমূলক প্রতিক্রিয়া জাগিয়ে তুলতে সাহায্য করে। এক কথায় শেষ যে পজিটিভ এবং নেগেটিভ চিন্তাধারা দুটার মধ্যে আমাদেরকে পজিটিভ চিন্তাধারাকে বাঁচতে হবে, এবং পজিটিভ চিন্তাধারার মাধ্যমে আমরা এই একটা জিনিস খুব ভালোভাবে শিখতে পারবো, বুঝতে পারবো, দ্যাট ইজ কল কার্ল লিওনের ফিল্ড থিওরি। ঠিক আছে, এগুলা ডিসকাস করছি না, এগুলা পূর্ববর্তী ক্লাসে হলে ডিসকাস হয়ে গেছে। যদি আপনাদের জানা না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, পরবর্তী সময় আমি দেখে নেব। আর এই ক্লাসে যদি পিডিএফ পেতে চান তাহলে অবশ্যই আবার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে, আমরা এটা দিয়ে দেব। প্রাথমিক স্তরে মাতৃভাষা পঠন পাঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য কী? প্রাথমিক স্তরে
তো শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে কি আত্মপ্রকাশ, এবং আত্মপ্রকাশের একমাত্র মাধ্যম হচ্ছে কি ভাষা। শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে আত্মপ্রকাশ, আমরা যাতে আত্মপ্রকাশ করতে পারি, এবং আত্মপ্রকাশের একমাত্র মাধ্যম হচ্ছে কি আমাদের একটা ভাষা। মাতৃভাষার শিক্ষার উদ্দেশ্য মূলত 4 প্রকার। কী কী দেখে নিই। একটা হচ্ছে কি গ্রহণমূলক। গ্রহণমূলক কি? এটা বক্তব্য শুনে বোঝার ক্ষমতা বা লিখিত ভাষা বোঝার ক্ষমতা আমরা গ্রহণ করব। আগে বলেছিলাম আমরা রিসিপটিভ স্কিল, তো রিসিপটিভ স্কিলটা হচ্ছে এটাই যে কোনো কিছু শুনে আমি যাতে বুঝতে পারি, বা কোনো কিছু লেখা দেখে আমি যদি বুঝতে পারি, অর্থাৎ যে কোনো প্রকারে যদি আমি বুঝতে পারি, সেটা হচ্ছে আমার গ্রহণমূলক ক্ষমতা। অভিব্যক্তিমূলক। অভিব্যক্তিমূলক মানে কি দেখি বিষয়বস্তুকে সম্যকভাবে অধিগত করে তাকে যথাযথভাবে প্রকাশ করা, অর্থাৎ বলার মাধ্যমে বক্তব্য প্রকাশ বা লিখিত, অর্থাৎ অভিব্যক্তিমূলক মানে কথা বলা। আমার যেটা বক্তব্য প্রকাশ করার যেটা ক্ষমতা, প্রকাশমূলক দক্ষতা, এই কথা বলা হয় অভিব্যক্তিমূলক প্রকাশ। আরেকটা হচ্ছে রস সঞ্চারমূলক। সাহিত্য রসের সার্থক উপলব্ধির জন্য বা গল্প, প্রবন্ধ, উপন্যাস প্রভৃতির মূল ভাব উপলব্ধির জন্য মাতৃভাষা শিক্ষা গুরুত্বপূর্ণ। মাতৃভাষা শিক্ষা 4 প্রকারে গুরুত্বপূর্ণ। কেন মাতৃভাষা শিক্ষা 4 প্রকারের জন্য ইম্পর্টেন্ট? একটা হচ্ছে আমি কোনো কিছু যাতে বুঝতে পারি, যার জন্য মাতৃভাষা দরকার। কোনো কিছু বোঝাতে পারি, প্রকাশ করতে পারি, দ্যাট ইজ কল অভিব্যক্তিমূলক। কোনো কিছু আমি একটা রস আস্বাদন করতে পারি, কোনো কিছু পড়ে, কোনো গল্প, কোনো প্রবন্ধ, কোনো উপন্যাস, কোনো কবিতা, কোনো কিছু পড়ে আমি কী করতে পারি, সাহিত্যের রস অনুধাবন করতে পারি বা উপলব্ধি করতে পারি। তার জন্য মাতৃভাষা শিক্ষার আমার কী রয়েছে, প্রয়োজন রয়েছে। তারপর সৃজনাত্মক, অর্থাৎ আমি মাতৃভাষা যদি শিখি, তাহলে মাতৃভাষায় আমি কি করতে পারি, কিছু কিছু কল্পনা শক্তির মাধ্যমে আমি কিছু কিছু ক্রিয়েটিভিটি করতে পারি, যেমন কবিতা, ছড়া, ছোটো ছোটো গল্প লেখা, ছবি আঁকা ইত্যাদি, অর্থাৎ যে কোনো কিছু, এটা আমাদের ক্রিয়েটিভিটির মধ্যে পড়ছে বা সৃজনাত্মক। তারপর দেখুন টয় বেসড টিচিং। পরীক্ষায় প্রশ্ন আসে টয় বেসড টিচিং। টয় বেসড টিচিং মানে কি? প্রাক বিদ্যালয়ের শিশুদের জন্য খেলনাভিত্তিক শিক্ষাদান প্রক্রিয়া উন্নত করতে সহায়তা করে এবং শিশুরা খেলনা ব্যবহার করে শিখতে পারে। সেটা আপনি প্রি প্রাইমারি বলুন বা প্রাইমারি বলুন, একদম ক্লাস 1 কিংবা 2। এখানে আমরা দুটা স্টেপ আমরা দেখতে পারি। এক নম্বর হচ্ছে ক্লাস 1 বা 2-র ক্ষেত্রে বলুন, বা ক্লাস 1-এ ভর্তি হওয়ার যেটা পূর্ববর্তী স্টেজ, যাকে বলা হয় প্রি প্রাইমারি স্টেজ, ক শ্রেণী বলুন বা বালবাটিকা বলুন, যাই বলুন না কেন। তো এই স্টেজে কি হয়, টয় বেসড অ্যাক্টিভিটির মাধ্যমে, অর্থাৎ খেলনার দ্বারা আমরা কী করতে বাচ্চাদের শেখাই। অপশনে যদি আপনাদের প্রাক প্রাথমিক থাকে, তাহলে প্রাক প্রাথমিক সিলেক্ট করবেন, ক্লাস 1 এবং ক্লাস 2 সিলেক্ট করবেন না। আর যদি প্রাক প্রাথমিক না থাকে, তাহলে আপনারা ক্লাস 1 বা ক্লাস 2 সিলেক্ট করতে পারেন, প্রাথমিক সিলেক্ট করবেন। আর অপশনে যদি আপনার প্রাক প্রাথমিক থাকে, তাহলে কিন্তু আপনি সদা সর্বদা এই টয় বেসড টিচিংয়ের ক্ষেত্রে আপনি প্রাক প্রাথমিক স্টেজটাও সিলেক্ট করবেন। কারণ প্রাক প্রাথমিক স্তরে শিশুদের খেলনাভিত্তিক পদ্ধতির মাধ্যমে তাদেরকে কী করা হয়, শেখানো হয়। এক্ষেত্রে হচ্ছে পূর্ব অনুমান। পূর্ব অনুমান বা প্রেডিকশন মানে কি? পাঠটার বিষয় সম্পর্কে ধারণা তৈরির জন্য বিভিন্ন শীর্ষক ছবি ব্যবহার। আমি একটা পাঠ পড়ালাম, পাঠ পড়ানোর আগে আমি তো জানি যে আমি আজকে কী পাঠ পড়াবো, কিন্তু পাঠ পড়ানোর আগে আমি কিছু ছবি তাদেরকে দেখাবো, ছোটো ছোটো শিশুদের কিছু ছবি দেখাবো, যে ছবি দেখে তোমরা কিছু অনুমান করতে পারছো কিনা না। যেমন আমি যদি একটা পাঠ পড়াই, যেমন মাছের বাজার, আমি আজকে তাদেরকে মাছের বাজার পড়াতে চলেছি, তো তার আগে আমি তাদেরকে কিছু মাছ দেখাবো, কিছু মাছের কিছুটা ফটো বা কিছুটা আর্ট, কিছুটা কাগজে যে মাছ আঁকা বা মাছের কিছু ফটো, বা বিভিন্ন পাঠ্যপুস্তকে যে মাছের ছবিগুলো রয়েছে, আমাদের অনেক সেন্টেন্স কার্ড, তারপর ওয়ার্ড কার্ড, লেটার কার্ড, এই ধরনের গ্রিড কার্ড এই ধরনের রয়েছে। সো কার্ডের মাধ্যমে তাদের মাছগুলো আমি তাদেরকে দেখাবো, ছবিগুলো। যদি সে বুঝতে পারে মাছগুলো সম্বন্ধে, তার যদি একটু ধারণাও থাকে, দ্যাট ইজ কল পূর্ব অনুমান। তার মানে পাঠ পড়ার আগে সে আগে থেকে সেই মাছ সম্বন্ধে কিছুটা জানে কি না, সেটা আমাকে জানতে হবে। তারপর অনুমান প্রচেষ্টা বা ইনফারিং অ্যাটিটিউড, লেখার ধরন থেকে লেখকের অনুভূতির নির্ধারণ। ঠিক আছে, এটা বুঝতে পারছি। প্রসঙ্গ থেকে অর্থ নিষ্কাশন, অর্থাৎ অপরিচিত শব্দাবলী বুঝতে সুবিধা হওয়ার জন্য পাঠের অংশগুলিকে ব্যবহার। এখানে একটা প্রশ্ন এসেছিল পরীক্ষায়, আমরা দেখেছিলাম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে বারবার প্রশ্ন আসে যে একটা শিশু কী করছে, একটা শিশু কিন্তু একটা জিনিস পড়ছে, পড়তে পড়তে সে কিছু অজানা শব্দ পেল। সে যদি পড়তে পড়তে একটা অজানা শব্দ পায়, তখন সে কী করবে? সে অপশনে ছিল কি ডিকশনারি খুলবে, বা কোনো একজন কাউকে জিজ্ঞাসা করবে, শিক্ষককে জিজ্ঞাসা করবে, নাকি একদম লাস্টে অপশন ছিল যে প্রসঙ্গ অনুযায়ী অর্থটা অনুমান করার চেষ্টা করবে। তো এটা কারেক্ট আনসার হবে অর্থটা গ্যাস করার চেষ্টা করবে। সে যদি একটা পার্ট পড়ে, পার্ট পড়ার সঙ্গে যদি অপরিচিত শব্দ পায়, তাহলে অপরিচিত শব্দের জায়গায় অপরিচিত শব্দের অর্থটা
কী হতে পারে সেটা সে অনুমান করতে হবে। ঠিক আছে, এটা হবে কথা। কারণ আমরা একটা পার্ট পড়ছি, পার্টের সেই যে অনেক সময় আমি শিক্ষকের কাছে পাবো না। ধরে নিন এমন একটা পার্ট আমার পড়ার খুব উৎসাহ লাগলো, পার্টটা আমি পড়লাম, আমার পাশে কেউ নেই, মা নাই, বাবা নাই, তাছাড়া শিক্ষক নেই, আমি একা একা পাঠ করছি। এবার আমি ডিকশনারি খুঁজে যদি অর্থগুলো বের করতে যাই তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে। শুধু একটা শব্দ না, ধরে নিন অনেকগুলো শব্দ পেলাম, তাহলে ডিকশনারি খুঁজতে খুঁজতে আমার যে পাঠ পড়ার যেটা মানসিকতা, বোঝার যেটা মানসিকতা, সেটা নষ্ট হয়ে যাবে। সুতরাং আমি ডিকশনারি খুঁজবো না বা কাউকে জিজ্ঞাসা করবো না। আমাকে কী করতে হবে, সেই প্রসঙ্গ অনুযায়ী অর্থটা কী হতে পারে সেটা অনুমান করতে হবে বা গ্যাস করতে হবে। আচ্ছা, গঠনমূলক মূল্যায়ন সম্পর্কে কিছু কথা। গঠনমূলক মূল্যায়ন মানে হচ্ছে কি ফরমেটিভ এভ্যালুয়েশন। ফরমেটিভ মূল্যায়নটা শিশুর প্রয়োজন, সামর্থ্য, আগ্রহ এবং পছন্দ অপছন্দকে চিহ্নিত করতে সাহায্য করে। গঠনমূলক মূল্যায়ন বা ফরমেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা কী করি, আমরা এই মূল্যায়নটা শিশুর প্রয়োজন, শিশুর কোথায় কী প্রয়োজন রয়েছে সেটা আমরা যাচাই করতে পারি। তার সামর্থ্য, কতটুকু শিখতে পারলো, তার কোন জিনিসে আগ্রহ রয়েছে, কোন জিনিসটা পছন্দ, কোন জিনিসটা অপছন্দ, এটা ব্যবহার করতে আমরা কী করতে পারি, গঠনমূলক মূল্যায়ন নিতে পারি, ফরমেটিভ এভ্যালুয়েশন। তো ফরমেটিভ এভ্যালুয়েশন যে কোনো সময় নেওয়া যায়, সারা বছর নেওয়া যায়, ক্লাসের মাধ্যমে নেওয়া যায়। আপনি একটা ক্লাস করছেন, ক্লাস করতে 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 আপনি যে কোনো সময় আপনি কী করতে পারেন, সেই ফরমেটিভ অ্যাসেসমেন্টটা আপনি নিতে পারেন, সেখানে কোনো ধরাবাধা নেই। মূল্যায়ন শিশুর সম্পাদিত কার্যের অধিক বিকাশে সাহায্য করে এবং মধ্যস্থতা করে সেটির বিচার করে। মধ্যস্থতা বলতে আমি একটা ধরে নিন আমি একটা পাঠ পড়ালাম, তো পাঠ পড়ানোর পরে শিশুটা কতটুকু শিখলো সেটা আমি বোঝার জন্য যে মূল্যায়নটা নিলাম সেটা হবে কি আমার গঠনমূলক মূল্যায়ন। তো এই যে কতটুকু শিখতে পারলো এবং তার কতটুকু শেখার বাকি রইল, তার যে মধ্যেকার অংশ যেটা আমি বুঝবো, সে আমি কী করে বুঝবো, মূল্যায়ন নিলে আমি জিনিসটা বুঝতে পারবো যে সে কতটুকু বুঝতে পারলো এবং তার কতটুকু বোঝার বাকি রইল। মূল্যায়ন পূর্ব নির্ধারিত ফাঁকগুলি এবং শিখনের অসুবিধাগুলিতে সাহায্য করে। অর্থাৎ আমি মূল্যায়ন নেওয়ার পর আমি জিনিসটা বুঝতে পারি যে আমি যা যা শিখালাম তার কোন কোন জায়গাটা, কোন কোন অংশটা শিশুটা খুব ভালো করে এখন পর্যন্ত বুঝতে পারেনি, অর্থাৎ কোন কোন জায়গায় তার ফাঁকগুলো রয়ে গেছে, ওই জিনিসগুলো আমি ভালো করে জিনিসগুলো বুঝতে পারি এবং তার শিখতে কোথায় অসুবিধা হয়েছে এই জিনিসগুলো আমি তার ফরমেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে বুঝতে পারি। তারপর দেখি টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং। টাস্ক বেসড লার্নিং অর্থাৎ টাস্ক মানে কি কাজ, এক কথা শেষ। একজন শিক্ষক যখন কার্যকলাপের মাধ্যমে শিক্ষার্থীদের কথ্য এবং লেখ্য উভয় ভাষা শিক্ষা প্রদান করেন, কাজের মাধ্যমে শিক্ষা, আমরা বলি না হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, তো কাজের মাধ্যমে যখন তাকে আমরা কিছু একটা শেখাবার চেষ্টা করব, দ্যাট ইজ কল্ড টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং। চিত্রপঠন। আচ্ছা, চিত্রপঠন সম্বন্ধে কি দেখি। চিত্রপঠন পঠনের একটা অঙ্গ হওয়া উচিত। চিত্রপঠন, চিত্র কি পড়া যায়? হ্যাঁ, চিত্র পড়া যায় ভাই, কারণ একটা চিত্রের মাধ্যমে চিত্রটা দেখে শিশুরা কিন্তু অনেক কিছু এক্সপ্লেন করতে পারে। একটা ড্রয়িং দেখে বা একটা যে কোনো কিছু চিত্র দেখে, ছবি দেখে শিশুরা যে কোনো কিছু তারা বলতে পারে, অনেক কিছু বলতে পারে চিত্র থেকে, বিভিন্ন জনে বিভিন্ন অভিমত প্রকাশ করতে পারে। তো চিত্রপঠনটা পঠনের একটা অঙ্গ হওয়া উচিত, কারণ এটি শিক্ষার্থীদের প্রাথমিক স্তরে পাঠ্যক্রমের একটা অংশ এবং তাদের চিত্রের মাধ্যমে তথ্য ও ধারণা বোঝাতে সাহায্য করে। একটা চিত্রের মাধ্যমে আমরা তাদের বিভিন্ন তথ্য বা বিভিন্ন ধারণা বোঝাতে পারি। এর মাধ্যমে শিশুরা সৃজনশীলভাবে চিন্তা করতে শেখে, অর্থাৎ নিজেরভাবে একজনের একটা সামনে একটা চিত্র রাখলে একজন বলবে এখানে দুটো ব্যক্তি রয়েছে, তো দুটো ব্যক্তি কী করছে, একজন বলবে যে সে লম্বা হয়ে শুয়ে আছে, ঠিক আছে, একজন আছে সে ঘুমিয়ে আছে, একজন না স্যার সে ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করছে। আচ্ছা, কী চিন্তা করছে, তো অনেকজনে অনেক ধরনের যুক্তি দেখাবে, ঠিক আছে, কেমন। তো চিত্র পঠনের মাধ্যমে তাদের কী সৃজনশীলতার বিকাশ ঘটে, তারা সৃজনশীল চিন্তা করতে পারে চিত্র পঠনের মাধ্যমে এবং তাদের পঠন দক্ষতা উন্নত হয়। তো চিত্র দেখে দেখে যদি আমরা কোনো কিছু পাঠ করি তাহলে সেই চিত্রগুলো বুঝতে এবং সেটা বিশ্লেষণ করতে অনেক সাহায্য হয়। কন্টেক্সট বা প্রসঙ্গক্রমে। আচ্ছা, প্রসঙ্গক্রমে যে ব্যাকরণ শিক্ষা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। আমরা যখন ব্যাকরণ শিশুদের শেখাবো, তো ব্যাকরণ কীভাবে শেখানো উচিত, ব্যাকরণ প্রসঙ্গক্রমে ব্যাকরণ শেখানো উচিত। যেমন আপনি একটা পাঠ দেখবেন, তো পাঠের একটা পাঠ আমরা পড়লাম, তো প্রত্যেকটা পাঠের পিছনে দেখবেন ভাষা বিচার বলে অংশ আছে। আপনি ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 কিংবা ক্লাস 5 কিংবা ক্লাস 6-এর যে কোনো একটা বাংলা সাহিত্যের একটা বই নিয়ে নিন, বই নিয়ে যে কোনো একটা পাঠ দেখুন, পাঠটা সম্পূর্ণ দেওয়া আছে, তারপর পাঠের পিছনে কিছু প্রশ্ন উত্তর আছে, আর পাঠের একদম শেষাংশে দেখুন দেওয়া আছে বা প্রশ্ন উত্তর একদম শেষে যখন পাঠটা শেষ হবে তখন দেওয়া আছে ভাষা বিচার বলে। তো ভাষা বিচার হচ্ছে কি, এটা ব্যাকরণের একটা অংশ, ঠিক আছে। তো এই যে আমরা শিশুদের যখন ব্যাকরণ শেখাবো, তো
তখন আমরা তাদের কি করে শেখাবো, প্রসঙ্গক্রমে তাদেরকে আমরা কি করব, ব্যাকরণ শেখাবো। তো প্রসঙ্গক্রমে ব্যাকরণের উপর গুরুত্ব দেওয়ার অর্থ হচ্ছে ভাষার ব্যবহারিক প্রয়োগ এবং বাস্তব প্রসঙ্গে ব্যাকরণ শেখানো, যে এই পাঠের সঙ্গে রিলেট করে কোন কোন টপিকটা আমাদের কাটছে বা কী করে আমরা তাদেরকে শেখাতে পারি। তো এই জিনিসগুলো আমরা থাকে এক কথায় মনে রাখুন যে ব্যাকরণ শিশুকে কখন শেখানো খুব প্রয়োজন, প্রসঙ্গক্রমে ব্যাকরণ শেখানোটা পজিটিভ, সেটা মনে রাখুন। এটি ভাষার নিয়মগুলিকে ভাষার প্রাকৃতিক ব্যবহার এবং পরিস্থিতির সঙ্গে সংযোগ করে দেয়, যাতে শিক্ষার্থীরা নিয়মগুলি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে। এই যে রিলেট করে, অর্থাৎ বাস্তব জীবনের সঙ্গে রিলেট করে যখনই আমরা যা কিছু শিখি না কেন সেটা আমাদের চিরস্থায়ী হয়ে থাকে, এবং সেই বাস্তব জীবনের সঙ্গে রিলেট করে আমরা সেই বাংলা ব্যাকরণটাও আমাদের কিন্তু শেখা খুবই প্রয়োজন। তারপর দেখুন পোর্টফোলিও। পোর্টফোলিও একটা ফাইল, পোর্টফোলিও একটা শিশুর একটা ফাইল। একজন শিক্ষক একটি শিশুর বিভিন্ন কাজ, যেমন তার লিখিত অভিধান, অঙ্কন, গল্প প্রভৃতি একটা লিখিত ফোল্ডারে রাখেন, পরবর্তীতে তিনি মূল্যায়নের জন্য এটা ব্যবহার করেন। পোর্টফোলিও মানে একটা ফাইল। ফোলিও থেকে আপনি ধরে নিন একটা ফাইল, একটা রিটেন ফাইল। আজকে প্রত্যেক দিনের শিশু কি করছে, একটা ক্লাস ধরে নিন ক্লাস 2 এর একটা ছাত্র, তার নাম হচ্ছে অঙ্কন। ক্লাস 2 একটা শিশুর নাম হচ্ছে অঙ্কন। তো অঙ্কন একটা শিশু, সে কী করলো, সে বিভিন্ন ধরনের আপনি তাকে বিভিন্ন ধরনের কাজ দিলেন, যেমন আজকে তাকে ছবি আঁকতে দিলেন, কালকে কিছু একটা লিখতে দিলেন, কালকে আপনি তাকে একটা ডায়াগ্রাম দিলেন। তো এই ধরনের বিভিন্ন কিছু সে যখন করছে, তো প্রত্যেক দিনেরটা আপনি কি করছেন, এই অঙ্কনের নামে একটা ফাইল বানিয়ে রাখছেন, এবং প্রতিদিনেরটা আপনি কি করেন, একটা ফাইলে জমা করে রাখেন। এবং পরবর্তী সময়ে আপনি যখন মূল্যায়ন করবেন, অ্যাসেস করবেন, সেই অ্যাসেসমেন্টের সময় কিন্তু এই জিনিসগুলো কাজে লাগবে। আপনি দেখতে পারবেন যে আমার আজকে প্রথম দিনে অঙ্কন একটা ছবি আঁকেছিল, দ্বিতীয় দিনে আঁকেছে নিশ্চয়ই একটু সুন্দর হয়েছে, তৃতীয় দিনে আঁকলো মানে একটু সুন্দর হয়েছে, 4 নম্বর দিনে আঁকলো মানে একদম খারাপ হয়েছে। তার মানে 4 দিনের খারাপ হয়েছে, মানে 4 দিনের টপিকটা কী ছিল দেখি তো, এই টপিকটা হয়তো তার জন্য কিছুটা কঠিন ছিল। এদের বিভিন্নভাবে আপনি তাকে মূল্যায়ন করতে পারেন। তো এক কথায় জেনে রাখুন, পোর্টফোলিও হচ্ছে একটি শিশুর একটা ফাইল কিংবা ফোল্ডার, যেখানে শিশুর নিত্যদিনের কর্মগুলো আমরা প্রতিদিন বেসিস আমরা কী করতে পারি, জমা করে রাখি। এখানে 3টা পি দিয়ে মনে রাখবেন, পোর্টফোলিওর 3টা পি। এক নম্বর হচ্ছে এটা শিক্ষণগত প্রমাণ প্রাধান্য করে। শিক্ষণগত প্রমাণ মানে সে কতটুকু শিখলো তার একটা প্রমাণ আমরা চাইতো, যে প্রমাণগুলো আমরা কী করি, একটা ফাইলে জমা করে রাখি। শিক্ষার্থীদের আরও স্বনির্ভর হতে সাহায্য করে, অর্থাৎ নিজে আরও কত ভালো করে শিখতে পারবে সেটা সে আরও বেশি বিচার করতে পারে। এতে শিক্ষার্থী প্রতিযোগিতায় উন্নতি বিধান করে এবং শিক্ষণের ক্ষেত্রে তাদের সহায়তা করে। ইন্ডাকটিভ মেথড এবং ডিডাকটিভ মেথড নিয়ে ডিটেলস আমরা আলোচনা করা হয়েছে। তো শর্টকাটে একটা কথা বলে রাখি, ইন্ডাকটিভ মেথড হচ্ছে আরোহী পদ্ধতি। বাংলা ভাষা বা বাংলা ব্যাকরণ শেখার ক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি বা শ্রেষ্ঠ পদ্ধতি, বাংলা ব্যাকরণের শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে আরোহী পদ্ধতি। মনে রাখবেন, আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড। তো ইন্ডাকটিভ মেথডে কী হয়, এক্সাম্পল টু রুল দেওয়া হয়। প্রথমে অনেকগুলো এক্সাম্পল দেওয়া হবে, তো অনেকগুলো এক্সাম্পল থেকে দেওয়া হবে যে অনেকগুলো এক্সাম্পল যখন এই ধরনের হলো তাহলে রুল ওঠা হবে। যেমন আমি কী করলাম, আমার কাছে একটা গরু আছে, তো গরুর কালারটা হচ্ছে কি ব্ল্যাক, আমার কাছে সামনে একটা ব্ল্যাক কালারের গরু আছে। তো আমি একটা শিশুকে দেখালাম যে এই দেখো এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের গরু, তার 4টা পা। আরও কিছুক্ষণ পর গেলাম, একটা ইয়েলো কালারের গরু দেখতে পেলাম, তো এই দেখো এটা হচ্ছে কি ইয়েলো কালার একটা গরু, তারও 4টা পা। আমি তাকে উদাহরণ দিচ্ছি কিন্তু মনে রাখবেন। আরও কিছুক্ষণ দূর গেলাম, তারপর দেখলাম একটা হোয়াইট কালারের কাউ বা হোয়াইট কালারের গরু। এই দেখো এটা হচ্ছে একটা হোয়াইট কালারের গরু, তার মানে এটার কয়টা পা দেখো তো, 4টা পা। তার মানে একটা সাধারণ আমি একটা সূত্রে যেতে পারলাম, বা একটা আমি স্পেসিফিক টু জেনারেলে যেতে পারলাম, যে দেখো তো এখানে আগে যতটা গরু দেখছি প্রত্যেকটা গরুর কয়টা পা, 4টা পা। তার মানে গরুর 4টা পা। এটা জেনারেল টু স্পেসিফিক হবে, স্পেসিফিক টু জেনারেল হবে। একটা স্পেসিফিক টু জেনারেল, বা আমরা এক্সাম্পল একটা রুলে যেতে পারি, ঠিক আছে। বা বাংলা আমরা যেমন সন্ধি বিচ্ছেদ যদি করি, তো সন্ধি বিচ্ছেদে দেখুন আমাদের বিদ্যা প্লাস আলো ইকুয়াল টু বিদ্যালয়, বিদ্যা প্লাস আলো ইকুয়াল টু বিদ্যালয়। এখানে আ আছে, তার মানে আমাদের আ প্লাস আ ইকুয়াল টু আ হয়, ঠিক আছে। এই ধরনের অনেকগুলো যখন আছে তখন আ প্লাস আ দিয়ে এই ধরনের আপনি বিদ্যাযুগ আলয়, বিদ্যালয়, কর্মযুগ আলয়, কর্মালয়, এদের অনেকগুলো যখন উদাহরণ দিলেন, তারপর উদাহরণ দিয়ে সূত্রে আপনি পৌঁছালেন কি, যে আ প্লাস আ ইকুয়াল টু আ হবে, একটা জেনারেল সূত্রে আপনি গেলেন। সুতরাং দ্যাট ইজ কল ইন্ডাকটিভ মেথড। আর
ডিডাকটিভ মেথড বা অ্যাপ্রোচ এটা একদম সম্পূর্ণ ঠিক তার উল্টো। প্রথমে রুল শেখানো হবে, তারপর এক্সাম্পল শেখানো হবে। যদি কোনো অপশনে থাকে যে প্রথমে আপনি রুল শেখাবেন বা প্রথমে তাকে নিয়মের উপর বিশেষ জোর দেবেন, নিয়মের উপর প্রথম বিশেষ জোর দিতে হবে, প্রথমে তাকে নিয়ম শেখাতে হবে, তো সেটা হবে কি ডিডাকটিভ মেথড। একটা হচ্ছে কি গ্রামার ট্রান্সলেশন মেথড। তো গ্রামার ট্রান্সলেশন মেথড হচ্ছে ব্যাকরণ অনুবাদ পদ্ধতি। একটা হচ্ছে ডাইরেক্ট মেথড, একটা হচ্ছে বাইলিঙ্গুয়াল মেথড, অডিওলিঙ্গুয়াল মেথড, ডাক্তার ওয়েস্ট নিউ মেথড, টোটাল ফিজিক্যাল রেসপন্স মেথড। তো একটা এখানে দেখুন গ্রামার ট্রান্সলেশন মেথড মানে কি একটা ভাষা শেখার সময় আমি যদি অন্য ভাষা শিখি, দ্যাট ইজ কল গ্রামার ট্রান্সলেশন মেথড। আমি একটি ভাষা শিখছি, তো ধরে নিন আমি এবারে যে ক্লাসটা করছি, ক্লাসটা কিন্তু দু ভাষায় ক্লাস হচ্ছে। এটা আপনার বাংলা প্যাডাগজি, তাছাড়া ইংলিশ প্যাডাগজিতেও আপনাদের কিন্তু যথেষ্ট সাহায্য করবে। যে একটা ভাষা শেখার সময় আমি ওই ভাষাটাকে অন্যভাবে যদি আমি তাকে ঘুরিয়ে ফিরিয়ে মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, অন্য একটা ভাষায় তাকে ট্রান্সলেট করে শেখাবার চেষ্টা করি, দ্যাট ইজ কল গ্রামার ট্রান্সলেশন মেথড। আর ডাইরেক্ট মেথডে যা আছে তা শেখানো হবে। আর ডাইরেক্ট মেথডে বিশেষ করে ল্যাঙ্গুয়েজ টুটা শেখানো হয়, এটা মনে রাখবেন, ল্যাঙ্গুয়েজ টুটা একটু বিশেষ করে শেখানো ফোকাস দেওয়া হয়। আর ডাইরেক্ট মেথডে মাতৃভাষার কোনো স্থান থাকে না, ঠিক আছে, বা মাতৃভাষার অনুপ্রবেশ নিষিদ্ধ। একটা প্রশ্ন কিন্তু কমন প্রশ্ন, যে কোন পদ্ধতিতে মাতৃভাষার অনুপ্রবেশ নিষিদ্ধ বা মাতৃভাষা সেখানে কোনো প্রবেশ করতে পারে না, এটা হচ্ছে কি ডাইরেক্ট মেথড। আর বাইল্যাঙ্গুয়াল মেথড মানে দ্বিভাষিক পদ্ধতি, যে ব্যক্তি দুটো ভাষায় কথা বলতে পারে তাকে বলা হয় বাইল্যাঙ্গুয়াল মেথড। আরেকটা হচ্ছে সাবস্ট্রাকটিভ বাইল্যাঙ্গুয়াল মেথড, আরেকটা আছে কি সাবস্ট্রাকটিভ বাইল্যাঙ্গুয়াল মেথড। ওরা ধরে নিন যে আপনি একটা ভাষা একদম মানে কি বলবো থিওরিটিক্যাল ভাষায় যদি বলি, তাহলে যে ভাষাটা আপনার মাতৃভাষা রয়েছে, না এরকম না, আমি অন্যভাবে আপনাদের বুঝাই। ধরে নিন আপনার মাতৃভাষা হচ্ছে বাংলা, আপনার মাতৃভাষা হচ্ছে বাংলা, আপনার মাতৃভাষা হচ্ছে L1, ঠিক আছে। আপনি তামিলনাড়ুতে চলে গেছেন, তামিলনাড়ুতে যাওয়ার পর আপনি সেখানে তামিল ভাষা আপনি এত ভালো করে বলতে পারেন যে তামিল ভাষাটা আপনার মাতৃভাষার স্থান লাভ করে নিয়েছে। তামিল ভাষাটা আপনি এত ভালোভাবে বলতে পারেন যে আপনি তামিল ভাষাটা আপনার মাতৃভাষার স্থান লাভ করে নিয়েছে। এখন আপনি জেনারেলি বাংলা ভাষা জানেন না এমন কথা না, আপনি জানেন, কিন্তু আপনি সব সময় আপনি তামিল ভাষাটাই সবচেয়ে বেশি ইউজ করেন, এই যে মাতৃভাষা হিসাবে আপনি তামিল ভাষাটাই বেশি ইউজ করেন। তো গতিকে যেহেতু আপনার মাতৃভাষা ছিল, কিন্তু পরবর্তী সময়ে আপনি অন্য একটা ভাষাকে মাতৃভাষার স্থান লাভ করে নিয়েছে আপনার অন্য ভাষা, তো এটাকে আমরা বলবো কি সাবস্ট্রাকটিভ বাইলিঙ্গুয়ালিজম বা বিয়োগাত্মক দ্বিভাষিকতা। পরীক্ষায় প্রশ্ন আসে বিয়োগাত্মক দ্বিভাষিকতা কি, সেটা আশা করি বুঝতে পারেন, ঠিক আছে। আর ডাক্তার ওয়েস্ট নিউ মেথড এটা আমাদের রিডিংয়ের উপর বিশেষ জোর দেবে। অডিওলিঙ্গুয়াল মেথড সেটা শ্রবণের উপর জোর দেবে, সেটা বুঝতে পারছেন। আর টোটাল ফিজিক্যাল রেসপন্স মেথড মানে সমগ্র শারীরিক প্রক্রিয়া, মানে ক্লাসে অবশ্যই কিছু পরিমাণে দৈহিক কার্যাবলীর যুগ হবে। আমরা পরীক্ষায় প্রশ্ন পাই যে শিশু একজন শিক্ষক কী করছেন, তিনি একটি কবিতা শেখাচ্ছেন, কবিতা শেখানোর সময় তিনি এক 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 নাক আমাদের এক বলে তিনি নাকে হাত দিচ্ছেন, তারপর দুই 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 বলে কান আমাদের দুই বলে শিক্ষক মশাই কানে টাচ করছেন, ঠিক আছে। চার 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 বলে তিনি শরীরের পাঁচ 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 বলে পায়ের আঙ্গুল পাঁচ বলে তিনি পায়ে টাচ করছেন। এই যে পড়ার সময় তিনি যে শরীরের অংশগুলোকে যে টাচ করছেন বা শারীরিকভাবে তিনি যে সংযোগ করছেন, শরীরের সঙ্গে যে তিনি কানেক্ট হচ্ছেন, দ্যাট ইজ কল্ড টোটাল ফিজিক্যাল রেসপন্স মেথড, এটা মনে রাখবেন। আচ্ছা, ভাষার বৈশিষ্ট্য দেখি তাহলে ল্যাঙ্গুয়েজ কি? ল্যাঙ্গুয়েজ ইজ সাইম্বলিক। ভাষাটা কি হয়? ভাষাটা একটা সাইম্বলিক হয়, ভাষার একটা সাংকেতিক থাকে। ল্যাঙ্গুয়েজ ইজ কি? সাইম্বলিক। ভাষা কি? একটা সাংকেতিক। ল্যাঙ্গুয়েজ ইজ সোশিয়াল। ভাষাটা সামাজিক। ভাষা যদি না জানি তাহলে সমাজের ব্যক্তির সঙ্গে কোনো কথা বলতে পারবো না, সখী হবে। ল্যাঙ্গুয়েজ ইজ সিস্টেমেটিক। ভাষাটা হচ্ছে কি? প্রণালীবদ্ধ। ভাষাটা সিস্টেমেটিক। আমি একটার পর একটা কোনটার পর কোন শব্দটা বলতে হবে, কোন ভাষার পর কোন ভাষা বলতে হবে, কোন কথার পর কোন কথাটা বলতে হবে, এটা আমাকে জানতে হবে, এটা একটা সিস্টেমেটিক। ল্যাঙ্গুয়েজ ইজ ডাইনামিক। ভাষা পরিবর্তনশীল। আজকে আমি ছোটোবেলায় যেভাবে বাংলা ভাষা কথা বলছি, এখন কি সেই ভাষায় কথা বলি না, এখন আমি কিছুটা পরিবর্তন হয়েছি। তারপর দেখুন, ছোটোবেলায় আমি পানি বলতাম, ছোটোবেলায় আমি বলতাম কি পানি, আমাকে একটু পানি দাও, কিন্তু এখন আমি পানি বলি না, এখন আমি কি বলি, আমাকে একটু জল দাও। তার মানে আমার ভাষাটা কি হচ্ছে? ডাইনামিক হচ্ছে, ভাষাটা পরিবর্তন হচ্ছে, তাই না? সময় সময় ভাষাটা পরিবর্তন হয়। ল্যাঙ্গুয়েজ ইজ আরবিটরি। ভাষাটা যদৃচ্ছ, মানে যা ইচ্ছা তা ব্যবহার করতে পারি আমরা।
ভাষার শব্দ এবং অর্থের মধ্যে তেমন কোনো আচ্ছা ইমার্জেন্ট লিটারেসি কি সেটা আমরা অলরেডি ডিসকাস করেছি আগের ক্লাসে। আচ্ছা একটা পয়েন্ট আসে ফার্স্ট জেনারেশন লার্নার। আপনার একটা প্রশ্ন আমরা প্রিভিয়াস লাস্ট কোয়েশ্চন পেপারে দেখেছিলাম যে আপনার পরিবারের কেউ কোনোদিন স্কুলে যায়নি, আপনার পরিবারের আপনার মা দাদু বাবা কেউ কোনোদিন স্কুলে যায়নি, আপনি প্রথম স্কুলে গিয়েছেন, ঠিক আছে। আপনার পরিবারের আপনার কেউ কোনোদিন বিদ্যালয়ে পা দেয়নি, আপনি প্রথম স্কুলে ভর্তি হয়েছেন, তো এই ক্ষেত্রে আপনাকে কি বলা হবে? এই ক্ষেত্রে আপনাকে বলা হবে ফার্স্ট জেনারেশন লার্নার। আপনার আগের কিন্তু কোনো জেনারেশন স্কুলে যায়নি, বিদ্যালয়ে যায়নি। পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এসেছিল ভাই, তো যে প্রশ্নগুলো এসেছিল সবগুলো প্রশ্ন আমরা এখান থেকে কাউন্ট করেছি, যে টপিক থেকে প্রশ্ন এসেছিল। আচ্ছা টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস বা টিএলএম আমরা তো জানি, তবু একবার দেখে নিই। এটা বিভিন্ন ধরনের এইডস থাকে, যেমন ভিজুয়াল এইডস মানে কি যে জিনিসটা দেখা যায়, যেমন ব্ল্যাকবোর্ড, ম্যাপ, পিকচার, গ্লোব, এগুলো আমরা দেখতে পারি। ব্ল্যাকবোর্ডে আমরা দেখতে পারি, ম্যাপ আমরা দেখে শিখতে পারি, পিকচার আমরা দেখে শিখতে পারি, গ্লোবে আমরা দেখে শিখতে পারি, ইত্যাদি। অডিও এইডস, অডিও মানে যেটা আমরা শুধুমাত্র শুনতে পারি, যেমন রেডিও, লিঙ্গোফোন, গ্রামোফোন, অডিও বুক, এগুলো আমরা শুধুমাত্র শুনতে পারি, এগুলো হচ্ছে কি অডিও এইডস। তারপর অডিও ভিডিও বা অডিও ভিজুয়াল এইডস, যেটা আমরা দেখতেও পারি শুনতে পারি, যেমন মোবাইলে আমরা দেখতেও পারছি শুনতেও পারছি, টিভি, কম্পিউটার, এগুলো দেখতেও পারি শুনতেও পারি, সুতরাং এগুলো হচ্ছে অডিও ভিজুয়াল এইডস। তারপর অ্যাক্টিভিটি এইডস মানে কি আমরা করে শিখি, যেমন ফুটবল আমরা কিন্তু ফুটবলার দিয়ে খেলে কিন্তু আমরা শিখতে পারি, ক্রিকেট বল, পিকনিক, এগুলো আমরা করে জিনিসগুলোকে উপলব্ধ করতে পারি এবং এখান থেকে শিখতে পারি। ম্যাক্সিম অফ টিচিং যদি বলি বা টিচিং ম্যাক্সিম, তো টিচিং ম্যাক্সিমগুলো হবে জানা থেকে অজানা। এটা নন টু আননোনে আমাকে যেতে হবে। আমাকে কোথায় যেতে হবে? আমাকে যেতে হবে নন টু আননোন। প্রথমে শিক্ষার্থীকে যদি আমি শেখাই, তো শিক্ষার্থীকে প্রথমে শেখানোর আমার মেথড হবে প্রথমে জানা জিনিসটা থেকে আমি অজানায় যাব। তারপর কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, যে জিনিসটা আছে মূর্ত, আছে, আমি ক্লাসটা ছোটো করছি, শরীরটা ভালো লাগছে না, তাই খুব কম সময় শেষ করব, ঠিক আছে কেমন? তো আশা করি বুঝতে পারবেন আপনারা, সমস্যা হবে না। তারপরে যদি সমস্যা হয় তাহলে বলবেন, পরীক্ষার একদিন বা দুদিন আগে যদি প্রয়োজন হয় তো এই ক্লাসটাকে আবার রিভাইজড ক্লাস হিসেবে আবার আমি ডিসকাস করে দেব। তো কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট মানে মূর্ত থেকে বিমূর্ত, বা সিম্পল টু কমপ্লেক্স, সহজ থেকে কঠিনের দিকে যেতে হবে। কখনো আমরা কঠিন থেকে সহজে যাব না, যে জিনিসটা আমার কাছে আছে ওইটা থেকে শুরু করে, অর্থাৎ মূর্ত থেকে অমূর্তে যাব বা বিমূর্তে যাব। ভোকাবুলারি বা শব্দভাণ্ডার, ঠিক আছে। শব্দভাণ্ডার এমন একটা জিনিস যেখানে অ্যাক্টিভ প্রডিউসিভ, আচ্ছা শব্দভাণ্ডার হতে হবে আমার অ্যাক্টিভ শব্দভাণ্ডার দু ধরনের হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ শব্দভাণ্ডার বা প্রোডাক্টিভ ভোকাবুলারি, যেটা উৎপাদনশীল শব্দভাণ্ডার, যেটা অ্যাক্টিভলি ইউজ হয়, যেটা আমি প্রায় সময় ইউজ করি। কিছু শব্দভাণ্ডার আছে যেটা আমি যে শব্দগুলো কোথায় আমি ইউজ করি, এগুলোকে বলা হয় কি প্রোডাক্টিভ ভোকাবুলারি বা অ্যাক্টিভ ভোকাবুলারি। কিছু আছে কি প্যাসিভ বা রিসিপটিভ ভোকাবুলারি, যে শব্দের অর্থ জানে কিন্তু বলতে পারে না। কিছু শব্দ আছে ছাত্ররা, যেগুলো ছোটো শিশুরা, যেগুলো অর্থ জানে, সে কি বলছে কিন্তু জানে, কিন্তু সে সবসময় যে এগুলো তার চট করে মনে আসে না, বা এই ওয়ার্ডগুলোকে সে যে ইউজ করবে সেটা তার চট করে তার মাথায় আসে না, এগুলিকে বলা হয় কি রিসিপটিভ ভোকাবুলারি বা প্যাসিভ ভোকাবুলারি। আর কিছু শব্দ আছে যেগুলো আমাদের চট করে মাথায় চলে আসে, কোথায় এই ওয়ার্ডগুলোই চলে আসে, এগুলোকে বলা হয় প্রোডাক্টিভ ভোকাবুলারি বা অ্যাক্টিভ ভোকাবুলারি। প্রসেস অফ রাইটিং আমরা আগে দেখেছি। প্রসেস অফ রাইটিংয়ে কী থাকে? প্রথমে পূর্বলেখ থাকবে মানে প্রি রাইটিং, তারপর খসড়া বা ড্রাফট, তারপর সংশোধন বা রিভাইজ, তারপর এডিটিং সম্পাদনা, তারপর প্রকাশ বা পাবলিশ। এটা কিন্তু তার আগে আজকের ক্লাসেই পুরো ডিটেলসে আমরা আলোচনা করেছি, তবু এখানে একটা হাইলাইট জাস্ট একটু দেখে নিলেন। প্রথমে কী থাকবে? প্রি রাইটিং, ঠিক আছে। প্রি রাইটিং মানে ব্রেইনস্টর্মিং বা চিন্তা করা বা আইডিয়া। তারপর ড্রাফটিং মানে খসড়া তৈরি করা। তারপর হচ্ছে রিভাইজ মানে সংশোধন করা। তারপর সম্পাদনা মানে এডিটিং। তারপর প্রকাশ। পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন আসে যে লিখনের প্রথম ধাপ কোনটি, লিখনের শেষ ধাপ কোনটি, লিখনের ধাপগুলোকে ক্রমান্বয়ে সাজালে কি দাঁড়াবে, তখন এইগুলা সবগুলা যে এই সিকোয়েন্সে যেটা থাকবে সেটা হবে কারেক্ট আনসার। তারপর দেখুন ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বা ত্রিভাষা নীতি। তো ত্রিভাষা নীতি কি বলেছে? সব শিশুরাই তাদের স্কুলের পড়া শুরু করে তাদের মাতৃভাষা এবং গৃহের ভাষার মাধ্যমে, এবং পড়া চলাকালীন মাধ্যমিক শেষ করা পর্যন্ত আরও দুটি ভাষা শিখতে থাকে। ত্রিভাষা নীতি মানে তিনটা ভাষা হতে হবে। এক নম্বর ভাষা হতে হবে তার
মাতৃভাষা, ঘরের ভাষা, তারপর তার আরও যে কোনো 2টি ভাষা তাকে শিখতে হবে, হিন্দি, ইংলিশ এগুলা। এখানে দেখুন 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা ডিটেলস দেওয়া আছে। কি দেওয়া আছে দেখি? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে তার প্রথম ভাষাটা তার মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা হতে হবে। দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ভাষাটা তার কোনটা শিখবে? ফর নন হিন্দি স্পিকিং স্টেট, যে অঞ্চলগুলোতে বা যে রাজ্যে হিন্দি ভাষাটা বলা হয়নি, হিন্দি ভাষা যে রাজ্যে বলা হয়নি তাদের জন্য হিন্দি বা ইংলিশ, আর যে রাজ্যে হিন্দি ভাষা বলা হয় তাদের জন্য ইংলিশ বা যে কোনো একটা ভাষা। আর তৃতীয় ল্যাঙ্গুয়েজ হিসাবে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বা MIL, যে ভাষাটা হচ্ছে এই ভাষাটা। ঠিক আছে, কেমন? তারপর অ্যানেকডোটাল রেকর্ড, চেকলিস্ট বা রেটিং স্কেল। অ্যানেকডোটাল রেকর্ড মানে যান্ত্রিক লিপিবদ্ধ, অ্যানেকডোটাল রেকর্ড মানে পোর্টফোলিওর মতো। শিশুদের একটা আমরা কী করব? রেকর্ড তৈরি করব, যে রেকর্ডের মধ্যে তার সম্পূর্ণ বায়োডাটা, ওটা ইনসিডেন্টিয়াল ঘটনা, তার জীবনে ঘটে যাওয়া কিছু কিছু ইনসিডেন্টিয়াল ঘটনাগুলো আমরা এখানে তুলে ধরবো। তো অ্যানেকডোটাল রেকর্ড নিয়ে পুরো একটা ভিডিও দেওয়া আছে, এটা দেখে নেবেন। আর চেকলিস্টে কী হবে? চেকলিস্টে ইয়েস বা নো হবে। চেকলিস্ট মানে সেই ধরনের শিশুটা স্কুলে আসলো কি না, সে ব্যাগ নিয়ে সে তার কাঠ পেন্সিল নিয়ে আসলো কিনা না, কলম নিয়ে আসলো কিনা না, তার আনসারগুলো শুধুমাত্র ইয়েস এবং নোতে হবে চেকলিস্টে। আর রেটিং স্কেলে আপনি মানে ওই যে বলে না রেটিং 5 স্টার 6 স্টার বা রেটিং, আপনি তাকে 1 স্টার দেবেন না 2 স্টার দেবেন, এই ধরনের দিতে পারেন, বা তাকে আপনি গুড, ভেরি গুড, এক্সিলেন্ট এইভাবে আপনি দিতে পারেন। সে কলম নিয়ে আসছে, যদি ভালো কলম নিয়ে আসে তাহলে ভেরি গুড, যদি ভাঙ্গা কলম নিয়ে আসে তাহলে ভেরি ব্যাড, এই ধরনের আপনি দিতে পারেন। এটা হচ্ছে রেটিং স্কেল। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। আচ্ছা, তো স্ট্রাকচারাল অ্যাপ্রোচ বলতে কি আমরা একটু জাস্ট দেখব। সংগঠন বা অবয়ববাদী পদ্ধতি ভাষার গঠনগত অংশ, যেমন বানান, গ্রামার এবং বাক্য গঠনের উপর বিশেষ জোর দেয়। স্ট্রাকচারাল অ্যাপ্রোচটা কী করে? বাক্যের স্ট্রাকচারকে নিয়ন্ত্রণ করে বা বাক্যের স্ট্রাকচারকে মজবুত করার চেষ্টা করে। যেমন বাক্যের অনেক কিছু বানান আছে, বাক্যের গ্রামার আছে বা বাক্য গঠন আছে, এগুলোর উপর বিশেষ জোর দেবে। এটি ভাষার নিয়ম এবং কাঠামোর মাধ্যমে শেখানোর প্রতি মনোযোগ দেবে। সাধারণত ভাষার মৌলিক উপাদানগুলিকে আলাদা করে শেখানো হবে। ঠিক আছে। আর হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচে কী বলবে? সমগ্র ভাষা এমন একটি শিক্ষা পদ্ধতি যা ভাষার ব্যবহার এবং প্রাকৃতিক প্রেক্ষাপটের শিক্ষার উপর গুরুত্ব দেবে। এতে শব্দের বানান এবং গ্রামারের ভুলগুলো কম গুরুত্বপূর্ণ মনে হয়। ভাষার সমগ্র অভিজ্ঞতা এবং যোগাযোগের দক্ষতা বৃদ্ধির দিকে মনোযোগ দেওয়া হবে। একটা শিশু সে কতটুকু হোল অর্থাৎ অলরাউন্ড কতটুকু শিখতে পারলো, কতটুকু বুঝতে পারলো, এটা দেখতে হবে। এখানে তার বানান কতটা ভুল হলো, তার গ্রামার কতটা ভুল হলো, এটা কোনো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর না। হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচের ক্ষেত্রে বাক্যের কোনো কিছু দেখে না, বাক্যের বানানও দেখবে না, বাক্যের স্ট্রাকচারও দেখবে না, বাক্যের গ্রামাটিক্যালি মিস্টেক সেগুলো দেখবে না। শুধুমাত্র দেখবে যে সে কতটুকু জিনিসটাকে মানে অ্যাজ এ হোল কতটুকু জিনিসটাকে বুঝতে পারছে। দ্যাট ইজ কল্ড হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ। কমিউনিকেটিভ অ্যাপ্রোচ মানে বুঝতে পারছেন যোগাযোগ দক্ষতা। তো যোগাযোগ দক্ষতার ক্ষেত্রে আমরা সবাই জানি, একবার পড়লে বুঝে যাবেন, যোগাযোগমূলক শিক্ষা পদ্ধতি ভাষার ব্যবহারের উপর গুরুত্ব দেয়। ভাষা ব্যবহার করতে গেলে যোগাযোগ থাকতে হবে, কারণ আমরা আগে বলেছিলাম খুব ছোটোকালে শিশুরা যখন শিখে, ভাষাটা কী করে শিখে, সে তার পরিবারের সঙ্গে বা সাথীর সঙ্গে সে কী করে আলাপ আলোচনার মাধ্যমে সে ভাষাগুলো শিখে। এবং এর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীর বাস্তব জীবনে কার্যকরভাবে ভাষা ব্যবহার করার সক্ষমতা উন্নত করা। তো শিক্ষার্থীর বাস্তব জীবনে যাতে সে কার্যকরভাবে ভাষাটা ব্যবহার করতে পারে, তার জন্য তাকে মোটিভ করা। এই পদ্ধতিতে ভাষা শেখার প্রধান ফোকাস হচ্ছে যোগাযোগের দক্ষতা, অর্থাৎ কীভাবে শিক্ষার্থীরা ভাষা ব্যবহার করে আরও সুফলভাবে যোগাযোগ ব্যবহার করতে পারে। অর্থাৎ এক কথা শেষ, বাস্তব জীবনের সঙ্গে, অর্থাৎ সে কথাবার্তা বলে, সবার সঙ্গে কথাবার্তা বলে সে যেভাবে ভাষাটা ব্যবহার করতে পারে তাকে বলা হয় কি? ভাষাগত দক্ষতা। প্র্যাগম্যাটিক্স আগে বলেছিলাম যে একটি ছেলে এবং তার বন্ধুবান্ধব অর্থাৎ 2 বছরের শিশুর সঙ্গে কীভাবে কথাবার্তা বলে, অর্থাৎ সামাজিক পরিস্থিতিতে কীভাবে ভাষা ব্যবহার করতে হয় এটাও জানা থাকে, তাহলে এটা হচ্ছে প্র্যাগম্যাটিক্স। ঠিক আছে। একটা ছাত্র সে তার মায়ের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, বাবার সঙ্গে কীভাবে কথা বলতে হয়, বন্ধু বান্ধবের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, ক্লাসের শিক্ষকের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, এই কোন পরিস্থিতিতে কীভাবে কথা বলতে হয়, এটা যদি তার জানা থাকে তাহলে এটা হবে তার প্র্যাগম্যাটিক্স। ভারতীয় সংবিধানে 8ম খসড়ায় 22টা ভাষা রয়েছে। ঠিক আছে, মনে রাখবেন, ভারতীয় সংবিধানে 8ম খসড়ায় 8 শিডিউলে তার 22টা ভাষা রয়েছে। বিদ্যালয়ের শিক্ষা কর্মকর্তা যে নামে পরিচিত সেটা হবে ত্রিভাষা পদ্ধতি।
ঠিক আছে। আর মাইন্ড ম্যাপিং বলতে কি বুঝে, বুদ্ধির মানচিত্র পয়েন্ট পরীক্ষায় প্রশ্ন আসে, ছাত্রদের সঠিকভাবে বুঝতে, নতুন ধারণা তৈরি করতে এবং সংযোগ গড়ে তুলতে অনুমতি দেওয়া। ছাত্রদের একটা সঠিকভাবে একটা তথ্য বা একটা নতুন ধারণা বুঝতে বা সংযোগ গড়ে তুলতে যদি আমরা অনুমতি দেই, সেটা হবে কি মাইন্ড ম্যাপিং। মাইন্ড ম্যাপিং বলতে মনের কোনো চিত্র নয়, আমরা যে ধারণাটা শেখাতে চলেছি এই ধারণাটা, তার সম্পূর্ণ ধারণাটা বিল্ড করতে, তাকে সঠিকভাবে ধারণাটা বোঝাতে এবং তার সঙ্গে সংযোগ গড়ে তুলতে আমরা যদি অনুমতি প্রদান করতে পারি বা শেখাতে পারি, দ্যাট ইজ কল মাইন্ড ম্যাপিং। সাংকেতিক ভাষা বা সাইন ল্যাঙ্গুয়েজ। এবার দেখি সাইন ল্যাঙ্গুয়েজ মানে কি। সাংকেতিক ভাষার অনেক বৈচিত্র্য আছে, সাংকেতিক ভাষার অনেক বৈচিত্র্য আছে, মানে ডাইভার্সিটি আছে, বিভিন্ন ধরনের সাংকেতিক ভাষা আছে। সাংকেতিক ভাষার বিভিন্ন ধরন আছে। সাংকেতিক ভাষা একটা স্বাভাবিক ভাষা, আমরা হাতের ইশারায় ডাকতে পারি, পায়ের ইশারায় ডাকতে পারি, বা হাত দিয়ে আমরা বিভিন্ন, মানে সাংকেতিক মানে সাইন ল্যাঙ্গুয়েজ। সাইন ল্যাঙ্গুয়েজ বিভিন্নভাবে আমি একজনকে ইশারা করতে পারি, ঠিক আছে। সাংকেতিক ভাষার একটা ব্যাকরণ আছে, একটা নির্দিষ্ট ব্যাকরণ আছে, তার গ্রামার আছে। সাংকেতিক ভাষা ভাষার একটা প্রাথমিক রূপ, যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই পয়েন্টগুলো মাথায় রাখবেন। 1 নম্বর পয়েন্ট, সাংকেতিক ভাষার একটা বৈচিত্র্য আছে, ডাইভার্সিটি আছে, কারণ প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা সাংকেতিক ভাষা আছে। সাংকেতিক ভাষা একটা নর্মাল ভাষা। সাংকেতিক ভাষার একটা ব্যাকরণ আছে, একটা গ্রামার থাকবে। তার ভাষা একটা প্রাথমিক রূপ, যেমন শিশুরা প্রথম যে কান্না করাও এটা কিন্তু একটা সাইন ল্যাঙ্গুয়েজ। শিশুরা যে কান্না করে এটা হচ্ছে তার সাইন ল্যাঙ্গুয়েজ, এবং এটা তার ভাষার প্রাথমিক রূপ আমরা বলতে পারি। জন্মের পরেই সে কান্না করে, তার মানে সে সাইন দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে, সে ভাষায় প্রকাশ করছে আমার খিদা লেগেছে, খেতে দাও। এক্সট্রাপোলেটিভ কোয়েশ্চন, অর্থাৎ জ্ঞান তথ্যাদির বিচার দ্বারা অজ্ঞাত তথ্যাদির নিরূপণমূলক প্রশ্ন। জ্ঞান তথ্যাদির বিচার দ্বারা অজ্ঞাত তথ্যাদি, অর্থাৎ আমরা যদি যে জিনিসটা আছে তার উপর যদি আমরা এক্সট্রা কিছু যদি চিন্তা করি, দ্যাট ইজ কল এক্সট্রাপোলেটিভ কোয়েশ্চন। তো ভাষা অর্জন এবং ভাষা লার্নিং মনে হয় না বলতে হবে, তবু একবার দেখে নিই। ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বারবার বলেছি আমাদের ক্লাসে। তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হচ্ছে মানব মস্তিষ্কের সহজাত ধারণ ক্ষমতার জন্য একটা ভাষা শেখার প্রক্রিয়া। এখানে নম চমস্কি বলেছিলেন যে শিশুদের মধ্যে একটা ডিভাইস কাজ করছে, যেটাকে বলা এলইডি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, আর এলএএস মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। এই সিস্টেম এবং এই ডিভাইস থাকার কারণে শিশুরা জন্ম থেকে তারা অটোমেটিক্যালি তাদের মধ্যে সেই ভাষাটা, তারা জন্ম থেকেই ভাষা শেখার অধিকারী। শিশুরা জন্ম থেকেই ভাষা শেখার অধিকারী, এই কথাটা বলেছিলেন নম চমস্কি। তো এটা হবে ইনফর্মাল ভাষা অর্জনটা, আমাদের কেউ ইনফর্মালি হয়ে যায়, সেটা ফর্মালের প্রয়োজন হয় না, অনানুষ্ঠানিক কখন কোন সময় এবং অবচেতন মনে বা সাবকনসিয়াস মাইন্ডে। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা ভাষা যখন আমরা শিখি, ভাষা শেখানো হয় না, ভাষা অর্জন হয়, অর্জন হবে শুধুমাত্র মাতৃভাষাটা আমাদের অর্জন হবে, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা আমাদের লার্নিং হবে, ঠিক আছে। তো একটা কথা জানুন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা কী হবে, সাবকনসিয়াস বা ইনফর্মাল, আর ল্যাঙ্গুয়েজ লার্নিংটা হবে ফর্মাল এবং কনসিয়াস। আচ্ছা, অ্যাসেসমেন্ট যদি দেখি তাহলে সেলফ অ্যাসেসমেন্ট, পিয়ার অ্যাসেসমেন্ট, ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট এবং গ্রুপ অ্যাসেসমেন্ট। আচ্ছা, সেলফ অ্যাসেসমেন্ট মানে কি, নিজেই নিজের মূল্যায়ন করা, ঠিক আছে। এখানে যারা ক্লাস দেখছেন, অনেক মা বোন, দিদি, বান্ধবী, আপনারা অনেকে ক্লাস দেখছেন, তাই তো। তো আপনারা যখন চা বানান, ঘরে হয়তো চা বানালেন, ঘরে হয়তো আপনারা চা বানাচ্ছেন, চাটা বানালেন, চা বানানোর পর আপনার ডাউট লাগলো চায়ে চিনি দিলেন কিনা না, মিষ্টি হলো কিনা না, বা আমরা অনেক সময় ছেলেরা অনেক চা বানাই, ঠিক আছে। তো চা বানানোর পরে ডাউট লাগলো চায়ে মিষ্টি হলো কিনা না, তখন কী করবেন, এই চামচ দিয়ে একটু আপনি আপনার সেই বাকযন্ত্রে লাগিয়ে নিলেন, বাকযন্ত্র মানে জিহ্বা, তো একটু বাকযন্ত্রে লাগিয়ে নিলেন যে দেখি তো চাটার টেস্ট কেমন হলো। আরে বাবা, আপনি নিজেই চা বানালেন আর আপনি নিজেই টেস্ট করলেন, কী ধরনের ব্যাপার, এই ব্যাপারটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট। আপনি নিজে অ্যানালাইজ করলেন যে আমি কতটুকু আমার চাটা স্বাদ হয়েছে কিনা, বা একটা সবজি রান্নার পর, তরকারি রান্নার পর সেখানে আপনি নুন দিলেন কিনা না, পরিমাণ মতো দিলেন কিনা না, তরকারির ঝাল ঠিকঠাক হলো কিনা না, এটা আপনি জাস্ট একটু যে আপনি টেস্ট করবেন, দ্যাট ইজ কল সেলফ অ্যাসেসমেন্ট। নিজে অ্যাসেসমেন্ট করছেন যে কেমন হলো। তারপর পিয়ার অ্যাসেসমেন্টে দেখবেন যে বন্ধু বান্ধবীরা সবাই মিলে যে একজন আরেকজনের খাতা চেক করছে, ঠিক আছে। তোমরা কাজ করো, দলে দলে বিভক্ত হয়ে যাও। একটা কথা দেখুন, প্রশ্ন আছে, তোমরা দলে দলে বিভক্ত হয়ে যাও, এক দল আরেক দলের খাতা চেক করো,
বা এক বন্ধু আরেক বন্ধুর খাতা চেক করো, এই ধরনের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। দ্যাট ইজ কল পিয়ার অ্যাসেসমেন্ট। ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট ব্যক্তি মূল্যায়ন, যেটা একজন শিক্ষক করে থাকেন, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট। তারপর গ্রুপ অ্যাসেসমেন্ট মানে দলগত মূল্যায়ন, সবাই একসঙ্গে দলের মতো করে কাজ করবেন, শিক্ষক মহাশয় এখানে সেন্টার রোল প্লে করবেন। অ্যাসপেক্ট অফ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টটা আমাদের বিশেষ করে দুই ধরনের হবে, একটা হবে স্কলাস্টিক, একটা হবে স্কলাস্টিক। স্কলাস্টিক মানে শৈক্ষিক বা শিক্ষা সংক্রান্ত যে ব্যাপারগুলো থাকবে এটা হবে স্কলাস্টিক। আর স্কলাস্টিক মানে আমাদের পাঠ্যক্রমের ঠিক বাহিরে বলবো না, যেমন পড়াশোনার বাইরে সব কিছু আর কি, পড়াশোনার বাইরে, যেমন যদি বলি খেলাধুলা, গান বাজনা, নাচ গান, এগুলো সবগুলো হচ্ছে স্কলাস্টিক, ঠিক আছে। তো ফরমেটিভ অ্যাসেসমেন্টটা আমরা কেন নেব? ফরমেটিভ অ্যাসেসমেন্ট সম্বন্ধে কিছু কথা না বললে নয়। ফরমেটিভ অ্যাসেসমেন্টটা হবে আমাদের ইনফর্মাল বা অনানুষ্ঠানিক। তারপর ডায়াগনোস বা রিমেডি করার জন্য আমি যখন ফরমেটিভ অ্যাসেসমেন্ট করব, তো ফরমেটিভ অ্যাসেসমেন্ট করার পর আমি বুঝতে পারবো যে আমার শিক্ষার্থী কোথায় তার একটু কমতি রয়েছে, কোথায় সে বুঝতে পারেনি বা কেন বুঝতে পারেনি, এটা আমি ডায়াগনোস করব। এবং যখন দেখব যে না, সে এই জায়গাটা ঠিক ভালো করে বুঝতে পারেনি, তাকে আরেকবার ডোজ দিতে হবে, ওভারডোজ দিতে হবে, দ্যাট ইজ কল রেমেডি বা রিমিডিয়াল টিচিং আমরা বলতে পারি। সুতরাং এটা হবে কি ডায়াগনোস বা রিমেডির জন্য আমরা ফরমেটিভ অ্যাসেসমেন্ট করি, এবং এটা আমরা ইনফর্মালি করি। ইনফর্মালি মানে কি, যে কোনো সময়, এটা কোনো যে পেন পেপারের প্রয়োজন হবে তেমন না। আমি এবার ক্লাস নিচ্ছি, ক্লাস নিতে নিতে হঠাৎ বললাম, এই পিনাক তুমি দাঁড়াও তো দেখি, অঞ্জলি তুমি দাঁড়াও তো দেখি, আমি এই যে বললাম, কি বললাম দেখি তো, আমি এবার পার্ট পড়ছি, কোন পার্ট করছি, এটা ইনফর্মাল। মানে হঠাৎ কোন সময় আমি কীভাবে যে আমি যে টেস্ট নেব সেটা আমি বলতে, এই যে আমি প্রশ্ন করছি, এটাও কিন্তু একটা টেস্ট নেওয়া, দ্যাট ইজ কল ইনফর্মাল টেস্ট। তারপর ইনক্রিজ পারফরমেন্স, তো ফরমেটিভ এভলিউশন বেশি নিলে বা অ্যাসেসমেন্ট নিলে পারফরমেন্সটা কী হয়, ইনক্রিজ হয়। শিশুরা খুব ভালো করে জিনিসগুলো ভালো করে বুঝতে পারে, তাকে আমি বুঝাতে পারি। এটা হচ্ছে কি ফরমেটিভ অ্যাসেসমেন্টে আরেকটা নাম হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, শিখনের জন্য মূল্যায়ন, অ্যাসেসমেন্ট ফর লার্নিং। তো ফর থেকে ফরমেটিভ আর ফর থেকে অ্যাসেসমেন্ট ফর, এটা আপনারা মাথায় রাখুন। সামেটিভ অ্যাসেসমেন্ট হবে একদম লাস্ট, মানে ফাইনাল রাউন্ড, জাজমেন্টে যেটা বলা হয়। সামেটিভ অ্যাসেসমেন্টে বাংলা হচ্ছে সমষ্টিগত মূল্যায়ন, শিখন বা প্রদর্শিত কৃত বা পারফরমেন্স সম্পর্কিত বিচার বিশ্লেষণে ব্যবহৃত। তো ফাইনাল জাজমেন্টে যখন যাব তখন সেটাকে বলা হবে সামেটিভ অ্যাসেসমেন্ট। যেমন ওয়ান্স অর টুয়াইস ইন এ ইয়ার, বছরে একবার বা দুইবার হবে। সামেটিভ অ্যাসেসমেন্টটা আমাদের বছরে একবার বা দুবার হবে, যেমন ফাইনাল এক্সামে একবার বা দুবার আমাদের হবে। এটাকে বলা হবে একটা অ্যাচিভমেন্ট টেস্ট বা ক্যাটাগরাইজেশন। অর্থাৎ এখানে আমরা সামেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে পাস ফেল আমরা দেখতে পারি। এটা একটা পেন্সিল পেপার টেস্ট হবে, এবং এটা যেহেতু পেন পেপার টেস্ট হবে বা পেন্সিল পেপার হবে, সেটা ফর্মাল হতেই হবে। এটা রিটেন হতে পারে, ওরাল হতে পারে বা প্র্যাকটিক্যাল হতে পারে। এটা হবে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। ফরমেটিভ অ্যাসেসমেন্টটা হচ্ছে ফর লার্নিং, আর এটা হবে অফ। ওভার জেনারেলাইজ মানে অতি সাধারণীকরণ, বাক্য গঠনের সাধারণ নিয়মগুলি সকরকম পরিস্থিতিতে প্রয়োগ করা হয়। বাক্য গঠনের যে সাধারণ নিয়মগুলি রয়েছে, এই নিয়মগুলা সব রকম পরিস্থিতিতে কিন্তু প্রয়োগ করা হবে, ঠিক আছে। ওভার জেনারেলাইজেশন মানে অতি সাধারণীকরণ, বাক্য গঠনের যে সাধারণ যে নিয়মগুলো রয়েছে, এই নিয়মগুলা কিন্তু সব পরিস্থিতিতে যদি একটা শিশু প্রয়োগ করতে পারে, সেটাকে ওভার জেনারেল বলা হবে। আর লার্নিং আউটকাম তো আপনারা জানেন যে একটা শিশু শেখার পরে সে কতটুকু শিখতে পারলো। আমি আজকে এই যে ক্লাসটা করলাম, এই ক্লাসটা করার পর আপনারা কতটুকু বুঝতে পারলেন, এই টপিকগুলো থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, আপনারা যদি আনসার সমাধান করতে পারেন, তাহলে এটা হবে লার্নিং আউটকাম। নির্দিষ্ট কোনো কর্মভার, শ্রেণী, কোর্স, প্রোগ্রাম ইত্যাদি শেষে শিক্ষার্থীর অর্জিত জ্ঞান, যে শিক্ষার্থীরা কতটুকু জ্ঞান অর্জন করতে পারলো, কতটুকু দক্ষতা অর্জন করতে পারলো, এটা হচ্ছে মূলত লার্নিং আউটকাম, ঠিক আছে। নীরব বা সাইলেন্ট রিডিং বা সাইলেন্ট যেটা বলি, এটা এক ধরনের প্রশ্ন, ঠিক আছে। কোনো একটা সময় আসে, ধরে নিন একটা ছোটো শিশু, সে সব কিছু বুঝতে পারছে, কিন্তু সে কিন্তু কোনো কিছু বলতে পারছে না। সে বুঝতে পারছে, কিন্তু সে যে বলবে সে ভাষাটা প্রকাশ করতে পারছে না। এটা তার সাইলেন্ট স্টেজে চলে আসবে, সেটা মনে রাখবেন, সাইলেন্ট স্টেজ।
একটা ভালো টেস্ট হতে গেলে আমাদের কি কি জিনিস থাকতে হবে? একটা ভালো টেস্ট, একটা গুড টেস্ট হতে গেলে আমাদের কি কি হতে হবে? একটা ভ্যালিডিটি, বৈধতা থাকতে হবে, রিয়েলিবিলিটি থাকতে হবে, অবজেক্টিভিটি থাকতে হবে, না কনসিস্টেন্সি থাকতে হবে। একটা ভালো গুড টেস্ট মানে ভালো একটা যদি লেখা হতে হয়, একটা ভালো যদি টেস্ট আমরা চাই, তাহলে 4টা জিনিস থাকতে হবে। 1 নম্বর ভ্যালিডিটি মানে বৈধতা, যা লিখবো সেটা উল্টাপাল্টা লিখবো না, ঠিকঠাকভাবে লিখবো। বিশ্বাসযোগ্যতা, অর্থাৎ শিক্ষার্থীকে যদি এটার জন্য 1 নম্বর দেওয়া জরুরি, তাকে আমরা একই দিব, অর্ধেক বা কম দেবো না, নাহলে তার বিশ্বাস নষ্ট হয়ে যাবে। তাকে যদি বলি যে এই টপিক থেকে প্রশ্ন আমি পরীক্ষায় দেব, তার মানে আমাকে এই টপিক থেকে দিতে হবে, নাহলে শিক্ষার্থীর মনে বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে। তারপর অবজেক্টিভিটি, এখানে বস্তুনিষ্ঠ থাকতে হবে, একটা পার্টিকুলার টপিক থাকতে হবে, বা কনসিস্টেন্সি বা একটা ঐক্য থাকতে হবে। এই যে 4টা জিনিস মনে রাখুন, গুড টেস্টে 4টা থাকতে হবে। একটা ভ্যালিডিটি, একটা রিয়েলিবিলিটি, তারপর একটা অবজেক্টিভিটি, তারপর একটা কনসিস্টেন্সি। বৈধতা, বিশ্বাসযোগ্য, বস্তুনিষ্ঠ, ঐক্য। আচ্ছা, নম চমস্কির কথা তো আমরা আগে বলেছিলাম। কি বলেছিলাম? যে নম চমস্কি বলেছিলেন যে শিশুরা জন্মের পর একটা ডিভাইস নিয়ে জন্মগ্রহণ করে, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে চমস্কি বুঝান যে শিশুরা পৃথিবীর যে কোনো ভাষা দ্রুত আয়ত্ত করতে পারে, তার মাতৃভাষা সে খুব দ্রুত আয়ত্ত করতে পারে। ভাষা সম্বন্ধে পিয়াগেট কী কথা বলেছিলেন এটা আমরা একটু দেখে নিই। পিয়াগেটের কথাটা আমরা চলে আসি। চিলড্রেন অ্যামাউন্ট কোয়ান্টিটি থিং বাট কোয়ান্টিটি ডিফারেন্ট, থট কামস বিফোর ল্যাঙ্গুয়েজ। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ, পিয়াগেট বলেছিলেন যে চিন্তা আসে ভাষার আগে। ঠিক আছে, আগে চিন্তা আসে তারপর ভাষা আসে। পিয়াগে বলেছিলেন যে চিন্তা আসে ভাষাটা আসার পূর্বে। পিয়াগে বলেছিলেন যে শিশুর মনে চিন্তা সবের প্রথমে আসে, তারপর ভাষা আসে। কিন্তু ভাইগোটস্কি বলেছিলেন যে না, প্রথমে তার ভাষা আসবে, তারপর সে ওই ভাষা নিয়ে কী করবে? চিন্তা করবে। ঠিক আছে, শিশুদের যে ভাষা আসে চিন্তাটা আগে আসে, এই কথাটা বলেছিল, এটা মাথায় রাখুন। তারপর ভাইগোটস্কি বিলিভ দ্যাট থট অ্যান্ড স্পিচ ওয়ার সেপারেট ইনট্যাক্ট প্রসেস দ্যাট মার্চ অ্যারাউন্ড দ্য এজ অফ 3 বছর। তো 3 বছরের পরে যেগুলা মার্চ হয়ে যায় সেটা বলেছিলেন, কিন্তু তিনি বলেছিলেন যে ভাষা এবং যে চিন্তা সেটা পরবর্তীতে। তিনি প্রথমে বলেছিলেন প্রথমেই কী আসে শিশুদের মনে? প্রথমেই ভাষা আসে। ল্যাঙ্গুয়েজ নিয়ে ভাইগোটস্কি কথা বলেছিলেন। তো ভাইগোটস্কি বলেছিলেন যে শিশুরা সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাষা শেখে। তিনি 3 ধরনের স্পিচের কথা বলেছেন। একটা সোশ্যাল স্পিচ, একটা হচ্ছে প্রাইভেট স্পিচ, একটা হচ্ছে সাইলেন্ট ইনার স্পিচ। সোশ্যাল স্পিচ মানে কি? শিশুরা জন্মের পর থেকে কিন্তু এক ধরনের কথাবার্তা বলে, সেটা হচ্ছে কি কান্নাকাটি করবে, সমাজের সঙ্গে মেলামেশা করবে, এটা হচ্ছে সোশ্যাল স্পিচ নর্মাল। প্রাইভেট স্পিচ মানে শিশুরা দেখবে নিজে নিজে যে খেলনা পুতুল নিয়ে খেলবে, সে নিজে নিজে কথাবার্তা বলবে, দ্যাট ইজ কল্ড প্রাইভেট স্পিচ। আর কোনো এক সময় হবে সাইলেন্ট ইনার স্পিচ, সে নিজে থেকে নিজে কথা বলবে, কিন্তু কথাটা তার ভিতরে ভিতরে বলবে, কেউ কিন্তু কথাটা শুনবে না, সে তার মনে মনে কথা বলবে। আপনি যখন মনে মনে প্রতিজ্ঞা নিচ্ছেন যে আমাকে পড়তে হবে, পরীক্ষা পাস করতে হবে, আপনি নিজে নিজে বলছেন, কিন্তু আপনি হয়তো কাউকে কথাটা মুখ ফুটে বলেননি, দ্যাট ইজ কল্ড সাইলেন্ট ইনার স্পিচ। এবার দেখুন বটম আপ অ্যাপ্রোচ। আমি বলেছিলাম একটি ক্লাসে সবগুলা ডিটেলস থাকবে, একটু ধৈর্য ধরুন, শরীরটা তেমন ভালো নয় আমার, তারপরেও ক্লাসটা কন্ডাক্ট করছি, সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আর এই ক্লাসে একটু এনার্জেটিক বুঝাতে পারছি না, তার জন্য দুঃখিত। তো তার পরবর্তী ক্লাসে আবার সেই ক্লাসটা আমরা পরীক্ষার আগ মুহূর্তে যদি আপনাদের প্রয়োজনে বলবেন, সেই ক্লাসটা একটু এনার্জেটিক মোডে লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেম ক্লাস থাকবে, পিপিটি সেম থাকবে, আমরা ডিটেলসে আবার একটু এনার্জেটিকভাবে একটু আলাদাভাবে বোঝাবার চেষ্টা করব। তো আপাতত সময় কম যাচ্ছে, আপনার একটু বুঝলেই কিন্তু বুঝলেন ভাই, 1 মার্ক যদি পান তবুও সার্থক। এটা হচ্ছে কি ঊর্ধ্বতন আবেরণ বা ঊর্ধ্বরোহী আবেরণ, অর্থাৎ স্মল ডিটেলস থেকে শুরু হয়। বটম আপ অ্যাপ্রোচ মানে ছোটো থেকে শুরু হয়, এটা মনে রাখবেন। স্মল ডিটেলস থেকে শুরু হয়। প্রথমে কি অ্যালফাবেট মানে অ্যালফাবেট থেকে ওয়ার্ডে যাবে, ওয়ার্ড থেকে সেন্টেন্সে যাবে, সেন্টেন্স থেকে প্যারাগ্রাফে যাবে, প্যারাগ্রাফ থেকে স্টোরিতে যাবে। ঠিক আছে, তো বটম আপ অ্যাপ্রোচটা এই ধরনের হবে। প্রথমে কী হবে? স্মল ডিটেলস থেকে শুরু হবে, ছোটো থেকে শুরু হবে, ছোটো থেকে বড়োর দিকে যাবে।
প্রথমেই সে কী করতে আলফাবেট লিখতে শিখলো, তারপর ওয়ার্ড লিখতে শিখলো, তারপর সেন্টেন্স, তারপর প্যারাগ্রাফ, তারপর কি গল্প। ঠিক আছে, প্রথমেই একটা শিশু সে কী শিখলো, বর্ণ শিখলো, তারপর বর্ণমালা শিখলো, তারপর অক্ষর শিখলো, তারপর সে শব্দ শিখলো, তারপর বাক্য, তারপর বাক্যাংশ, তারপর প্যারাগ্রাফ, তারপর একটা গল্প। এই ধরনের যদি হয় ছোটো থেকে বড়, সেটা হবে কি বটম আপ অ্যাপ্রোচ। আর টপ ডাউন অ্যাপ্রোচটা হবে ঠিক তার অপোজিট। প্রথমেই আপনি তাকে সম্পূর্ণ গল্পটা বুঝিয়ে দিলেন, তারপর সেই গল্পের প্যারাগ্রাফ তাকে ছোটো করে বুঝালেন, তারপর প্রত্যেকটা সেন্টেন্স, তারপর ওয়ার্ড, তারপর অ্যালফাবেট। মানে ছোটো থেকে যদি বড় আকারে হয় তখন সেটা হবে কি টপ ডাউন, আর এই তো বড় থেকে ছোটো আকারে যদি যায়, বড় থেকে ছোটো যদি যায় তখন সেটা হবে টপ ডাউন। আর যদি ছোটো থেকে বড় আকারে যায়, স্মল থেকে শুরু হবে, আর এটা লার্জ থেকে শুরু হবে। এই দুটার ডিফারেন্স। ভাষার অর্থ উদ্ধারের জন্য শিক্ষার্থী তার পূর্ব জ্ঞানকে কাজে লাগায়, দ্যাট ইজ কল্ড ব্যাকগ্রাউন্ড নলেজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। অনেক সময় প্রশ্ন আসে, একটা ভাষার অর্থ উদ্ধারের জন্য শিক্ষার্থী তার পূর্ব জ্ঞানকে কিন্তু কাজে লাগায়। কবিতার পড়াশোনার সময় শিক্ষার্থীরা কি ঘটতে চলেছে তা পূর্ব থেকে অনুমান করে। শিক্ষার্থীরা কি করে, ব্যাকগ্রাউন্ড নলেজটা কি, ব্যাকগ্রাউন্ড নলেজ বা প্রি নলেজ, সেটা হচ্ছে কি পড়াশোনার সময় শিক্ষার্থীরা কি ঘটেছে তা কিন্তু তারা অনুমান করতে পারে। অর্থাৎ কী ঘটছে বা তার আগে কি ঘটবে সেটা কিন্তু তারা কিছুটা হলেও অনুমান করতে পারে। দ্যাট ইজ তার পাওয়ার অফ পূর্ব জ্ঞান। কবিতা বা গল্প দিয়ে শুরু হয় এবং বর্ণমালার পরে আসে। ঠিক আছে, কবিতা বা গল্প দিয়ে শুরু হয়, তারপর বর্ণমালা আসে। এইগুলা হচ্ছে এক একটা কার উদাহরণ। কবিতা বা গল্প দিয়ে শুরু হবে, তারপর বর্ণমালায় আসবে, মানে টপ ডাউন অ্যাপ্রোচ। টপ ডাউন অ্যাপ্রোচ, ছোটো থেকে বড়। আর টপ ডাউন অ্যাপ্রোচ মানে কি, বড় থেকে ছোটোর মধ্যে তিনটা বৈশিষ্ট্য মাথায় রাখবেন। এক নম্বর কি, এগুলো কিন্তু টপ ডাউন অ্যাপ্রোচের কথা বলেছি, টপ ডাউন অ্যাপ্রোচ। তো টপ ডাউন অ্যাপ্রোচ কি দেখুন, একটা ভাষার অর্থ উদ্ধারের জন্য শিক্ষার্থীরা পূর্বজ্ঞানকে কাজে লাগায়। তো পূর্বজ্ঞানকে তারা কোন অ্যাপ্রোচে কাজে লাগাবে, টপ ডাউন অ্যাপ্রোচে কাজে লাগাবে। একটা পড়ার সময় শিক্ষার্থীরা আগে কি ঘটে চলেছে তা অনুমান করতে পারে। বা কবিতা বা গল্প দিয়ে শুরু হয় এবং তারপর শেষে বর্ণমালায় চলে আসে, মানে বড় থেকে ছোটো যায়। এ ধরনের কন্ডিশন থাকলে আপনার সেটাকে টপ ডাউন অ্যাপ্রোচ ধরে নেবেন। কম্পিটেন্সি বেসড কখন হবে, শিক্ষার্থীরা যেসব দক্ষতা বা ধারণাসমূহ অর্জন করেছে বা শিখছে তারা প্রয়োগ করতে পারছে কিনা না সেদিকে দৃষ্টি রাখা। একটা জিনিস আমি তাকে শেখালাম, তো শুধু আমি তাকে সাইকেল চালানো শেখালাম, ধরে নিন আমি তাকে সাইকেল চালানো শেখালাম, তো সাইকেল চালানো শেখানোর পর সে সাইকেল চালাতে পারছে কিনা না সাইকেলে উঠে পড়ে হাত পা ভাঙছে। যদি সে হাত পাও যদি সাইকেল চালাতে পারে, শেখার পর সে যদি সাইকেল চালাতে পারে, তাহলে তার মানে তার কম্পিটেন্সি বেসড ভালো হয়েছে। আর যদি সাইকেল চালানো শিখে গেছে কিন্তু সে যদি সাইকেল চালাতে পারে না, তার মানে তার কম্পিটেন্সি বেসড হচ্ছে 0। ত্রিভাষার সূত্রের লক্ষ্য হচ্ছে বহু ভাষার ভিত্তিতে মাতৃভাষার প্রসার, অর্থাৎ বহু ভাষার মধ্যে মাতৃভাষার প্রসার ঘটবে। ভারতবর্ষের বিদ্যালয়ে ভাষার শিক্ষা ত্রিভাষা শিক্ষা নামে বা ত্রিভাষা নীতি নামে পরিচিত। আমাদের ভারতবর্ষের যে বিদ্যালয় ভাষার যে শিক্ষাটা কী ভাষা নীতি নামে পরিচিত, সেটা ত্রিভাষা নীতি নামে পরিচিত, সেটা জেনে রাখবেন। আচ্ছা, এবার কবিতা থেকে প্রশ্ন আসে। কবিতা থেকে অনেক সময় প্রশ্ন আসে প্যাডাগজির ক্ষেত্রে। দেখুন, কবিতা থেকে কিছু কিছু পয়েন্ট মাথায় রাখবেন। ধারণা, সৌন্দর্যবোধ, ভাষা ব্যবহার এবং কাব্যিক শৈলী উপভোগ করা, প্রশংসা এবং আনন্দ লাভের জন্য কবিতা, সাহিত্যিক ভাষার আনন্দ উপভোগ এবং কদর করতে পারা। এই কবিতা পাঠের মূল উদ্দেশ্য কী, বা কবিতা কেন পাঠ করা হয়, বা কবিতা কিভাবে পড়ানো হয়, এই ধরনের কবিতা নিয়ে যে কোনো যদি প্রশ্ন আসে, এবং এই ওয়ার্ডগুলো একটু মাথায় রাখুন। এই ওয়ার্ডগুলো থেকে যে কোনো ওয়ার্ড যদি থাকে আপনার অপশনে, আপনি সেটাকে টিকমার্ক করে দেবেন। কবিতা পড়ানো হয় কবিতার ধারণাকে ভালো করে বোঝানোর জন্য, কবিতার সৌন্দর্য বোধকে উপস্থাপন করার জন্য, কবিতার ভাষাটা ব্যবহার কী হয়েছে সেটা বোঝার জন্য, কাব্যিক শৈলী উপভোগ করার জন্য, কবিতাটা পড়ে আমরা কিছু প্রশংসা বা আনন্দ যাতে লাভ করতে পারি তার জন্য, সাহিত্যিক ভাষার যে আনন্দ রয়েছে সেটা উপভোগ করতে পারি এবং সেটাকে অ্যাপ্রিসিয়েট বা কদর করতে পারি, তার জন্য কবিতা পাঠ করা হয়। আচ্ছা, সাবস্ট্রাকটিভ বাইলিঙ্গুয়ালিজম আমরা সেটা ডিসকাস করেছিলাম একটু আগে, তবু একটু বলে দিই। বিয়োগাত্মক দ্বিভাষিকতা মানে কি, দেয়ার ইজ এ গ্র্যাজুয়াল চেঞ্জ অর লস অফ ইউজ অফ দ্য পার্সোনাল নেটিভ অর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এক্সাম্পল, হ্যালো, নমস্কার।
একটা ভাষা আপনি মাতৃভাষা আপনার একটা রয়েছে বাংলা ভাষা, তো আপনি কোনো এক সময় আপনি কোনো একটা অন্য জায়গায় গেলেন, তো ওই ভাষাটা আপনি এমনভাবে শিখলেন যে ওই ভাষাটা আপনার মাতৃভাষা স্থান লাভ করে নিয়েছে। আপনি এখন মাতৃভাষা জেনারেলি মানে বলেন না, আপনি ওই ভাষাটাই যে মাতৃভাষা ক্লাস চালিয়ে দেন, দ্যাট ইজ কল সাবজেক্টিভ বাইলিঙ্গুয়ালিজম। আর এডিটিভ বাইলিঙ্গুয়ালিজম, এডিটিভ মানে কি এডিশন, আপনি মাতৃভাষা শিখছেন তারপর আরও একটি ভাষা শিখেছেন, দ্যাট ইজ কল এডিশন বাইলিঙ্গুয়ালিজম। আর সিমultaneous বাইলিঙ্গুয়ালিজম মানে একসঙ্গে দুটা ভাষা সমানভাবে শিখছেন, দ্যাট ইজ কল সিমultaneous বাইলিঙ্গুয়ালিজম। শেয়ার্ড রিডিং, মডেলের রিডিং, এগুলো তো আমরা বলেছি। আচ্ছা, শেয়ার্ড রিডিং আবার কি বলেছি একটু দেখি। শেয়ার্ড রিডিং হচ্ছে একটি পাঠ্য বিষয়। শেয়ার্ড রিডিং হলো একটি পাঠ্য বিষয় বা বই, একসাথে একটি পদ্ধতি যেখানে শিক্ষক এবং শিক্ষার্থীরা সমবেতভাবে পাঠ করবে। শিক্ষক এবং শিক্ষার্থী সমবেতভাবে যে কোনো কিছু যদি পাঠ করে, দ্যাট ইজ কল শেয়ার রিডিং। এই প্রক্রিয়ায় শিক্ষক বা পাঠদাতা পাঠটিকে পাঠ করে শোনান এবং শিক্ষার্থীরা সমবেতভাবে পাঠের বিভিন্ন দিক আলোচনা করে। একজন শিক্ষক তিনি পাঠ করবেন, শিক্ষার্থীরা পাঠগুলো শুনে সবার মধ্যে আলোচনা করবে, দ্যাট ইজ কল শেয়ার রিডিং। আর ডায়লগ রিডিং হচ্ছে ঠাকুমা আমাদের গল্প শোনাচ্ছেন, দ্যাট ইজ কল ডায়লগ রিডিং। বা কোনো বয়স্ক ব্যক্তি আমাদেরকে গল্প শোনাচ্ছেন, দ্যাট ইজ কল ডায়লগ রিডিং। শেয়ার রিডিংয়ের সুবিধা হচ্ছে মডেলিং, ভাষাগত যোগ্যতা, বিষয়বস্তু, আত্মবিশ্বাস, সেগুলো আমরা পুরো ডিসকাস করেছি। পদ্ধতি গাইডেড রিডিংও আমরা ডিসকাস করেছি। গাইডেড রিডিং হচ্ছে কি ছোট গ্রুপে পড়ানো হবে। নির্দেশিত পড়া বা গাইডেড রিডিং হচ্ছে এমন একটা শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষক ছোট গ্রুপে শিক্ষার্থীদের বই পড়ানোর মাধ্যমে তাদের পাঠের দক্ষতা উন্নয়ন করান, ছোট গ্রুপ থাকবে। আর সোশ্যাল ল্যাঙ্গুয়েজ মানে সামাজিকভাবে শিশুরা যেভাবে কথা বলবে, এই কথাই বলা হচ্ছে সামাজিকভাবে শিশুরা কীভাবে কথা বলবে। সোশ্যাল ল্যাঙ্গুয়েজ হলো সেই ভাষার ব্যবহার যে সামাজিক সম্পর্ক এবং যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণভাবে সামাজিক পরিস্থিতিতে প্রয়োজনীয় ভাষার দক্ষতা, অর্থাৎ সামাজিকভাবে তারা যদি কথা বলতে পারে, যেমন সাধারণভাবে কথোপকথন, বন্ধু বান্ধবের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, কোন সামাজিক পরিস্থিতি কীভাবে কথা বলতে, এটা যদি জানা থাকে তাহলে সোশ্যাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়েছে বলতে পারি। তার মধ্যে ভদ্রতা আচরণ থাকতে হবে, তার প্রাতিষ্ঠানিক ভাষা থাকতে হবে, স্কুলে অফিসে সামাজিক সমাবেশে কী ভাষা ইউজ করতে সেটা তার জানা দরকার রয়েছে। ঠিক আছে, তো দেখুন এই ছিল আজকের মোটামুটি একটা ব্রিফ ক্লাস। তো আমি আশা রাখি যে এই ক্লাসের পর আপনাদের যে প্যাডাগজি থেকে কোনো ডাউট থাকবে না। একটা বা দুটা টপিক যদিও এখানে যদি স্কিপ হয়ে থাকে, আমরা দুর্ভাগ্যবশত একটা দুটো স্কিপ হয়ে গেছে, তো তার আগে কিন্তু আমরা অনেক ক্লাস দিয়েছি আপনাদের বাংলা প্যাডাগজির। ওই অনেকগুলো ক্লাস দিয়েছি, সবগুলো ক্লাস যদি সম্ভব না হয় কিছুটা ক্লাস অনুরোধ করব দেখে নেবেন। এবং এই ক্লাসের কোন টপিকটা আপনারা, এবং এই ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাবা বলছি, এই ক্লাসের কোন টপিকটা আপনারা বুঝতে পারেননি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান, অথবা আমাদের প্রাইভেট গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এই গ্রুপে আপনারা জানাতে পারেন। তারপর আমি আপনাদের এই টপিক নিয়ে, পার্টিকুলার টপিক নিয়ে পরবর্তী সময় আবারও আমি আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই টপিকগুলো নিয়ে আরেকটা ক্লাস আমি কন্ডাক্ট করব পরীক্ষার আগে, যাতে করে আপনারা একটা ভালো নম্বর ক্লিক করতে পারেন। এবং প্যাডাগজি এখানেই মোটামুটি একটা বিদায় নিলাম। তো পরবর্তী সময়ে কনসেপ্টের ক্লাস, পরবর্তীতে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন নিয়ে ডিসকাস করব এবং বাংলা গ্রামার নিয়ে আলোচনা করব। এবং যদি আপনার ডাউট থাকে তাহলে বলবেন, আদারওয়াইজ আমরা এইবারের মতোই প্যাডাগজি ক্লাস এখানে বিদায় নেব, কারণ এটা হচ্ছে আমাদের একটা মাস্টার ক্লাস। ধন্যবাদ। আরও ছোটোখাটো এক দুইটা টপিক হয়তো বা রয়ে গেছে, আমরা সময়ের অভাবে সেটা কমপ্লিট করতে পারিনি, ক্লাসটা এমনিতে অনেক দীর্ঘ হয়ে গেছে। তো পরবর্তী সময়ে যে টপিকগুলো বাকি রয়েছে সেগুলো সবগুলো একত্রিত করে আমরা পরবর্তী সময়ে আপনার জন্য আরেকটা ক্লাস দিয়ে দেব। তো ক্লাসটা কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং পরবর্তীতে কী ধরনের ক্লাস চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন, এবং ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করতে মোটেই ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।